এখন চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে এবং তার কাছে একটা চমৎকার ঘটনা শোনাবো। বাবু ভাই, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি সুস্থ আছেন। আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আচ্ছা, আর স্টুডিও তো আসতেই চাই, আর যতদিন ভূতের মাঝে আসবই ইনশাআল্লাহ, এই আর কি। তো এইটা কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে। ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সো সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা, সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা। তো যে জায়গাটা পড়াশোনা করতে যায় সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মফস্বল শহর টাইপ। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে ও যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। তো ও যখন যায় ওখানে যাওয়ার জন্য, সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8টা-9টা বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে আসে, এসে দেখে যে একজন আছে মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট, সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে। কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাব, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, একটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা। এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় এখান থেকে, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানেই থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখানে তো আরো 2-1 জন মানুষ আছে, ওখানে তো কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোনো রাত হয় নাই, 8টা-9টা বাজে, এই সময় তোমাদের এই এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? তো বলতেছে এটা গ্রামের জায়গা, অ্যান্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে। হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। সো তুমি যদি টাঙা পাও এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। তো যাই হোক, অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সে সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করব। তো এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙালা নাও আসতে পারে। সো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওইটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ইসে, দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোনো আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে আর কি, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যে ওখানে কি দাঁড়ায় আছে, ওটা কি মানে মানে কোনো বাসা নাকি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা। আচ্ছা। টাঙা গাড়ি, ইটস লাইক ও যেটা বলছে এটা মানে পুরা ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, বাট ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন ঘোড়া, একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে। কাইন্ড অফ লাইক কলকাতায় একসময় যে আদম গাড়ি এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা, ওরকম টাইপের আর কি। সো তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ নাই। তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভাই ফেলে। তো সিগারেটটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে। বের হয়ে এসে তাকে বলতেছে, মানে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো আর কি, যে কোথায় যাবা। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি। তো ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। তো ও কোনো কথা না বলে সুন্দর, মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই এই বাস স্ট্যান্ডে, কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর চেয়ে বেড়ার চলে যাই। তো বসে ওর যে ইটা, ওই ইসে উঠে বসে তার যে লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা। তো
গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে সে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড, ওকে। এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে আপনার যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সে জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমনভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। তো ও খুব এনজয় করা শুরু করে, খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে দিস ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, এই মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটাকে। তো লোকটা দেখাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এড়ায়, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব শোঁ বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় যে ব্যাপারটা কি। তো ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। তো ওর বুকের মধ্যে কেমন একটা ছ্যাদ করে ওঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় যেটাকে। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। তো যখন সেখানে ঢুকে তখন না, ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই। যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুঁড়ের শব্দ, আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসছে। তো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট, ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে। এবং ও খুব চমকে উঠে লাফ দিয়ে উঠে হাত দিয়ে দেখে যে কিছু নেই, এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। তো ও খুব ভয় পেয়ে যায়, ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে। তো দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে, কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম আসে, কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসে যে ব্যাটে রাখো চুড়েল হ্যাঁ, বসে থাকো চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত এই জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়েল সম্বন্ধে আমি অনেকেই হয়তো শুনছে, চুড়িয়াল হোয়াট ইজ চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট, বাট ভারতে হয়তো প্রচলিত আছে। মানে অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরও বলছে, আমি নিজেও জানতাম, অ্যান্ড ওর কাছ থেকে আরও কিছু শোনা, যে ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, ইট কাইন্ড অফ লাইক দ্যাট, এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো হচ্ছে সবই হচ্ছে জিন, সোর্ট অফ এ জিন। বাট এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়েল। ওকে যখন এটা বললো, ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা। এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সেই বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোনো নারী। এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। এবং মানে ও বলার মতো না, ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাবো নিচে। বাট তখন সে মনে করছে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে, হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ, মানে আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখান থেকে পড়েনি। সে চিন্তা করতেছে যে এখান থেকে বেরিয়ে যায় কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাফ দিছে, এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের, দৌড়ানো শুরু করছে। দৌড়াচ্ছে, ওর বুঝতে পারতেছে না ওর পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো, মানে কয়েক সারি বাসা ওখানে আর কি, এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে
একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কীভাবে বুঝছে, সে চুল উঠতেছে, চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে, মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসছে মাটির খুব কাছাকাছি সময় ধরে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকেনি। তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল, ওর হুঁশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার জ্বলতেছে, বাতি জ্বলতেছে কম পাওয়ারের, একটা লোক, তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতেছে, কী হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছে ওকে। বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম এরকম সিচুয়েশন, কিছু কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, সো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়, এটা তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যেই কলেজে বা ইউনিভার্সিটিতে আসছি ওখানে একটু খবর দেন, ওখানকার কেউ এসে আমাকে নিয়ে যাবে। এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়, এবং ও ওখানে পরে ছিল বহুত দিনই, ওখানেই সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে অনেক। এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরও মিথ আছে, এবং আরও এই ধরনের কিছু কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন, যে ওখানকার ঘটনা আরও যেগুলো আছে, সেটা মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেকেই দেখে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার নানারা একসময় পাকিস্তানে থাকতো, যখন দেশ ছিল বিভাগের আগে, তখন ওনারা শুনেছিল যে ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার নানার বন্ধু, আমার নানা মারা গেছে এখন, বাট ওনার এক বন্ধুর কথা বলছি, যে উনি গাড়ি দিয়ে আসছিলেন, এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনোটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা, কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই, বাট এখনও মনে আছে, বলছে যে দাঁড়িয়েছিল এরকম, এবং উনি ওখানে থামান নাই গাড়িটা, উনি চালায় গেছেন গাড়ি। আচ্ছা, উনি চালায় যাওয়ার পর যেটা হয়েছে, গাড়ি ভেদ করে উনি চলে গেছে, মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ডের মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে, এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি, এরকম আর কি ওখানকার ভাষায়। তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, ওখানে উনি একটা ছোট্ট কোরআন শরীফ ঝুলা রাখতো। তো আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু অনেক আগের পাকিস্তান আমলের একটা ঘটনা। তো এই ধরনের জিনিস ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু অনেকেই দেখে, চুড়েল বা ডাকিনি যেটাকে বলেন, এটাই রাসেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আরিফ, আছি যশোর থেকে। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার এক ছোট ভাই রোহানের কাছ থেকে শোনা। ঘটনাটি যশোর জেলার বাহাদুরপুর গ্রামের ঘটনা। এই ঘটনাটি ঘটে তাদের গ্রামের এক ছেলে শিমুলের সাথে। তো চলুন কথা না বাড়িয়েই সরাসরি ঘটনাতে চলে যাই। মূলত ঘটনাটি 2000 সালের ঘটনা। রোহান আমাকে ঘটনাটি যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। বলার মাঝে আমার সকল ভুল ত্রুটি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সঙ্গত কারণে ঘটনাটি বাহাদুরপুরের কোন এলাকাতে ঘটেছে সে জায়গার নামটি আমি উল্লেখ করতে পারছি না। বাহাদুরপুর গ্রামের ছেলে শিমুল, তার বাবা ছিল না। তারা 3 ভাই বোন, সে মেজো এবং তার বড় বোন, এবং তার নিচে 6 বছরের একটি ছোট বোন আছে। 4 সদস্য নিয়ে তাদের পরিবার। শিমুলের বাবা মারা যাওয়ার পর তাদের দিনকাল খুব খারাপ কাটছিল, কারণ তাদের পরিবারের একমাত্র উপার্জন এবং সবার একমাত্র ভরসা ছিল তার বাবা। বাবা মারা যাওয়ার পর তাদের অবস্থা খুব করুণ হয়ে যায়। তার বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্বটা এসে পড়ে শিমুলের কাঁধে। শিমুল একটা দোকানে কাজ করতে শুরু করে। এরই বেশ কিছুদিন পর
তার বড় বোনের বিয়ে হয়ে যায়। শিমুলের বোনের শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো হওয়ার কারণে শিমুলের পরিবারকে প্রচুর পরিমাণ সাহায্য করত। শিমুলের বোনের বিয়ের পর তাদের দিন একটু ভালো কাটতে থাকে। এভাবে প্রায় বছরখানেক কেটে যায় তাদের। এরই মাঝে একদিন হঠাৎ করেই শিমুলের মা খুব অসুস্থ হয়ে পড়েন। শিমুলের মা যখন অসুস্থ হয়ে যায় তখন গ্রামের ধান কাটার মৌসুম ছিল। বাড়িতে ধানের কাজের চাপ থাকার কারণে তার বড় বোন মাকে দেখতে আসতে পারেনি। তিনি জানান তার কয়েকদিন দেরি হবে আসতে। শিমুলদের গ্রাম থেকে তার বোনের শ্বশুর বাড়িটি ছিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। এদিকে শিমুলের মায়ের অসুস্থ হওয়ার কারণে তার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন হয়। তখন শিমুল তার বোনকে টাকার ব্যাপারে জানালে তার বোন তাকে বলে, আমার বাসায় এখন কাজের অনেক চাপ, তুই কাল এসে আমার থেকে কিছু টাকা নিয়ে যাস। যেই বলা সেই কাজ। পরের দিন শিমুল দোকান থেকে বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে। এরপর রওনা হয়ে যায় তার বোনের বাড়ির উদ্দেশ্যে। লিসেনার, এবার আপনাদেরকে শিমুলের বোনের বাড়ি যাওয়ার রাস্তার একটু বর্ণনা দিই। তাদের বাড়ি থেকে বোনের বাড়িতে যেতে প্রথমে একটা বড় ফাঁকা মাঠ, তারপর একটা বড় বাঁশবাগান, আর সেই বাঁশবাগানের ভিতর আছে একটা কবরস্থান। গ্রামের ওই কবরস্থানকে ঘিরে অনেক ভয় কাজ করে সবার মনে। বাঁশবাগান পার হয়ে কিছু দূরে একটি বিশাল বাগান, তারপরেই তার বোনের বাড়ি। যাই হোক, সে তার সাইকেলে করে বোনের বাড়ির দিকে যায়। সে যখন তার বোনের বাড়িতে পৌঁছে যায় তখন প্রায় সন্ধ্যা। অনেকদিন পর শিমুল তার বোনের বাড়িতে যাওয়ায় বোনের সাথে কথা শেষ করতে করতে প্রায় রাত 8টার মতো বেজে যায়। তখন তার বোন তাকে বলে, ভালোই রাত হয়েছে, আজ রাতটুকু থেকে যা, কাল ভোরে চলে যাস। শিমুল বলে, বাসায় মা আর ছোট বোন একা আছে, তাই বাসায় না গেলে হবে না। যেহেতু তার মা অসুস্থ ছিল তাই শিমুলকে তার বোন বেশি জোর করেনি। লিসেনার, আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, শিমুলের বোনের বাড়ি যে গ্রামে, সেই গ্রামের থেকে একজন স্যার যার নাম ফজলু, সেই ফজলু স্যার শিমুলদের গ্রামে এসে ছোট ছোট বাচ্চাদের পড়াতো। এই কথাটি আগে বলার কারণ ঘটনার ভিতরেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, শিমুলের বোন শিমুলকে কিছু টাকা আর কিছু জিনিস দিয়ে তাকে বিদায় দিয়ে দেয়। শিমুল তার সাইকেল আর একটা টর্চ লাইট নিয়ে তার বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তা শেষ করেই সে যখন বড় বাগানটিতে প্রবেশ করে, হঠাৎ সে একটা ব্যাপার লক্ষ্য করে। তার চারিদিকে অন্ধকারের ভিতর অসংখ্য জ্বলন্ত চোখ তার দিকে তেড়ে আসছে। চোখগুলো দেখে তার কাছে মনে হয়েছে রাতে অনেক সময় আলো পড়লে কুকুর অথবা বেড়ালের চোখ যেমন জ্বলে, ঠিক তেমনি পশুদের চোখের মতো জ্বল করছে। সে যখন তার হাতে থাকা লাইটটি মারে সাইডে দেখার জন্য যে সেগুলো কি, লাইটের আলোতে কিছুই পায় না সে। আবার লাইটটি বন্ধ করলেই সে জিনিসগুলো সে দেখতে পাচ্ছে। এবার সে একটু ভয় পেয়ে যায়। সে এবার যখন দ্রুত সাইকেলে প্যাডেল করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সে শুনতে পায় তার পিছন থেকে যেন কিছু একটা দৌড়ে তার দিকে আসতেছে গোঙাতে গোঙাতে। এবার সে ভয়ে আতঙ্কিত হয়ে সাইকেলটি নিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে তার লাইটের আলোতে দূরে খেয়াল করে শেয়ালের থেকে বড় আকারের 2টি জন্তু দাঁড়িয়ে গোঙাচ্ছে তার থেকে দূরে, আর তাদের চোখগুলো ঠিক সেই আলোর মতো জ্বলজ্বল করতেছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর এক পর্যায়ে সে সেই বাগান থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় চলে আসে, যেটা ছিল সেই বাগান আর বাঁশবাগানের মাঝের খোলা অংশ। এদিকে সে ভয়ে দিশাহারা হয়ে পড়ে। সে কি করবে তা না বুঝেই সামনের দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এবার সে এক পর্যায়ে বাঁশবাগানের ভিতরে কবরস্থানের ভিতরে পৌঁছে যায়। সামনে যে তার জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করতেছে সেটা সে বুঝতে পারেনি। সে যখন বাঁশবাগানের ভিতর দিয়ে লাইট নিয়ে দৌড়ে যাচ্ছিল, হঠাৎ করে তার চোখ পড়ে যায় সামনে একটা কবরের দিকে। সেদিকটাতে লাইট মেরে তাকিয়ে যেটা দেখতে পায়, এটা মনে হয় না এমন পরিস্থিতিতে কেউ দেখতে চাইবে। সে দেখে তার সামনে একটা নতুন কবর, আর সেই কবর থেকে লাশ উঠিয়ে কাফনের কাপড় ছিঁড়ে লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশাল 2টি জন্তু। এই জন্তু 2টি সেই জন্তু যা সে একটু আগে বাগানের ভিতরে গোঙাতে দেখেছিল। তার চোখের সামনেই লাশ ছিঁড়ে খাচ্ছে জন্তু 2টি, যাদের জিভ ঝুলে রক্ত বেয়ে পড়ছে। জন্তু 2টি সারা শরীরে বড় বড় লোমে ভর্তি। তাদের মুখটা অনেকটা মানুষ এবং কুকুরের মুখের আকৃতির। চোখের সামনে আবারও এমন ভয়ানক দৃশ্য দেখে সে আর নিজেকে ধরে রাখতে না পেরে চিৎকার দিয়ে আবার ভয়ে দৌড়াতে থাকে।
দৌড়ানোর একটা পর্যায়ে সে এবার একটা গর্তে পড়ে যায়। গর্তে পড়ে যাওয়ার সাথে সাথেই তার হাতে থাকা লাইটটি ছিটকে সাইডে পড়ে যায়। এবার তার জ্বলন্ত লাইটের আলোতে দেখে একটু আগে সে যেই কবর থেকে লাশ তুলে খেতে দেখেছিল জন্তুগুলোকে, ঠিক সেই কবরের ভিতরেই সে পড়ে গেছে, আর তার থেকে কিছু দূরেই ছিঁড়ে খাওয়া লাশটি পড়ে আছে। এটা দেখা মাত্রই সে সেখানে জ্ঞান হারায়। ঠিক কতক্ষণ সে জ্ঞান হারিয়েছিল সে জানে না। তার জ্ঞান ফিরে কারোর ডাকে। সে জ্ঞান ফিরে দেখে তার সামনে সেই স্যারটি দাঁড়িয়ে তাকে ডাকছে। এটা সেই ফজলু স্যার, যে কিনা তাদের গ্রামে বাচ্চাদের পড়াতে যেত। পরিচিত মুখ দেখে তার যেন দেহে প্রাণ ফিরে আসে। সে এবার সেই স্যারকে সব কথা খুলে বলে। সব কথা শুনে স্যার তাকে বলে এই লাশটাকে আবার এই কবরের ভিতরে রেখে মাটি দিতে। সে ভয়ে পাথর হয়ে যায় স্যারের কথা শুনে। সে এবার স্যারকে প্রশ্ন করে, এটা কার লাশ? স্যার চুপ করে থেকে কিছুক্ষণ পরে তাকে ধমক দিয়ে বলে, আমি যেটা বলছি সেটা করো। সে আবারও সেই স্যারকে বলে, এটা কার কবর, আর লাশটিই বা কার, আর আপনিই বা কেন বলছেন এই লাশটিকে কবর দিতে? এবার তার সামনে থাকা স্যার উত্তরে যেটা বলল সেটা শুনে সে আবারও জ্ঞান হারায়। তার স্যার বলে উঠল, এই লাশটি আর কারণ না, এই লাশটি আমার লাশ, আর এটা আমার কবর। এটা বলে ইশারায় পাশে থাকা লাশের মুখের দিকে তাকিয়ে দেখতে বলল শিমুলকে। এবার শিমুল লাশের দিকে তাকিয়ে দেখে এটা আর কেউ না, সামনে থাকা সেই ফজলু স্যারের লাশ, আর এই লাশের মুখটি বীভৎস রকম হয়ে রয়েছে। এসব দেখে সে আল্লাহ বলে চিৎকার দিয়ে আবারও জ্ঞান হারিয়ে ফেলে সেখানে। পরে যখন তার জ্ঞান ফেরে সে দেখে একটা মসজিদে সে শুয়ে আছে। তার সামনে মসজিদের ইমাম সহ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। এবার সে জ্ঞান ফেরার পর ভয়ে কেঁদে ফেলে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে মসজিদের ইমামকে একে একে তার সাথে ঘটে যাওয়া সব ভয়ানক ঘটনা খুলে বলে। সবকিছু শুনে ইমাম সাহেব তাকে বলে, ফজরের ওয়াক্তে যখন ইমাম সাহেব মসজিদের দিকে আসে তখন তাকে সেই সদ্য দেওয়া কবরের পাশে পড়ে থাকতে দেখে। এরপরে ইমাম সাহেব মসজিদে এসে কিছু লোকজন ডেকে নিয়ে তাকে মসজিদে নিয়ে আসে। তারপর শিমুল ইমাম সাহেবকে প্রশ্ন করে সেই ফজলু স্যারের ব্যাপারে, যে কেন সে ফজলু স্যারকে দেখলো। তখন উত্তরে ইমাম সাহেব বলল, ফজলু স্যার গত 3 দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন পারিবারিক অশান্তির কারণে। এটা শুনে শিমুল অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর সকালে শিমুলকে বাড়িতে পৌঁছে দেয় সবাই। এই ঘটনার পর শিমুল প্রায় মাসখানেক অসুস্থ ছিল এবং অসুস্থতার প্রতি রাতেই স্বপ্ন দেখত সেই ভয়ানক জন্তুগুলোকে নিয়ে। মাঝে মাঝে ঘুমের মাঝে চিৎকার চেঁচামেচি করতো সে। এরপর অনেক হুজুর কবিরাজ দেখিয়ে আস্তে আস্তে সুস্থ হয় শিমুল। তো লিসেনার, এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আর আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করবেন। রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি বাওর সম্পর্কিত। তো বাওর কি, হাওর কি, অনেক সময় আমরা প্যাচ লাগিয়ে ফেলি, তাই না? এই বিষয়ে একটু ছোট্ট তথ্য না দিলেই নয়। বাওর হচ্ছে এমন একটি জলাশয় যেখান দিয়ে পূর্বে কোনো একটি নদীর গতিপথ ছিল। ভূমিকম্প বা অন্য যে কোনো প্রাকৃতিক কারণে নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো পূর্বে যেখানে নদী প্রবাহিত হতো সেখানে কিন্তু মাটি গর্ত থাকে, মানে একটা নালার মতো থাকে, ক্যানাল থাকে। বর্ষাকালে বা অন্যান্য বিভিন্ন সময় সেখানে কিন্তু পানি জমে। সাধারণত এই জলাশয়গুলো ইংরেজিতে ইউ আকৃতির মতো হয়ে থাকে। এই ধরনের জলাশয়গুলোকেই মূলত বাওর বলা হয়, অর্থাৎ যে পথে পূর্বে নদী প্রবাহিত হতো এখন হয় না, এই ধরনের জলাশয়কেই বাওর বলা হয়। আর হাওর কোনো ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়, গর্ত হয়ে যায়, এটা অনেকটা গামলা আকৃতির মতো হয়। এটা একটা আবদ্ধ জলাভূমি। কোনো পাশ থেকে পানি চলে আসতে পারে নদী থেকে, যেমন হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, এরকম আর কি। তো যে হাওর নিয়ে কথা বলবো, এই হাওরটি যশোরের ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামে। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ইমরান হোসেন। এই ইমরান হোসেন ভাই, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, রয়েছেন সিঙ্গাপুরে। ওনার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার পাশাপুল ইউনিয়নের পাশাপুল গ্রামে। তো ঘটনাটি ওনার নানার
বাবার সাথে ঘটে যাওয়া। ওনার নানার বাড়ি যশোরের ঝিকলগাছা জেলার বোধখানা গ্রামে। তো নানার নাম আবুল হক সর্দার, তবে ঘটনাটি ঘটেছিল নানার বাবার সাথে। আমরা বড় নানা বলে সম্বোধন করব। অনেক আগের ঘটনা তো, সালটা ওভাবে ঠিক মনে করতে পারেন নাই, তবে যতটুকু বোঝা যায় 1944-45 সালে এরকম আশেপাশে হবে আর কি। তো এই বোধখানা গ্রামে ওনার নানার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা বাওর। গ্রামের মানুষ সেই বাওর থেকেই বর্ষাকালে মাছ ধরতো, আর যখন পানি শুকিয়ে যেত ওখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন ফসলের চাষ হতো, বিশেষ করে সরিষার চাষ বা অন্যান্য চাষগুলো সেখানে হতো। তো অনেক মানুষই বর্ষাকালে সেখান থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতেন। তো নানার বাবাও ছিলেন এমনই একজন। অভাবের সংসার, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। তাছাড়া নানার বাবা সুঠাম দেহের একজন মানুষ ছিলেন। বাওরে সবাই ছোট ছোট নৌকা, বিশেষ করে ডিঙি নৌকাগুলো ব্যবহার করতো। অনেকে তাল গাছ দিয়ে বানানো এক ধরনের ছোট নৌকা দিয়ে মাছ ধরতো। দিনে রাতে সবসময় মানুষ মাছ ধরতো। রাতের বেলা বিশেষ করে বড় বড় মাছ পাওয়া যেত, বড় বড় বোয়াল, এই ধরনের মাছ রাতের বেলা নাকি সেখানে পাওয়া যেত। তো নানার বাবা উনি রাত দিন বিভিন্ন সময় যখন সুযোগ পেতেন তখনই মাছ ধরতেন। বিশেষ করে রাতের বেলা উনি মাছ ধরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, বড় বড় মাছ পাওয়া যেত। তো একদিন উনি রাতের বেলা মাছ ধরার সরঞ্জাম সহ, গ্রামের ভাষায় কোচ, জাল, আরও বিভিন্ন ধরনের সরঞ্জামাদি রয়েছে, এগুলো নিয়ে উনি গিয়েছেন বাওয়ারে মাছ ধরতে, ওই তাল গাছের ছোট ওই ডিঙি নৌকাটা নিয়ে। নিজের সুরক্ষার জন্য উনি সবসময় একটা গাছি দা রাখতেন। উনি মাঝে মাঝে খেজুরের গাছ কাটতেন। খেজুরের গাছ কাটার জন্য ধারালো এক ধরনের বড় দা দরকার হয়, তো ওই ধরনের দা ওনার কাছে সবসময় থাকতো। রাতের বেলা উনি ওই দাটা নিয়ে যেতেন। উনি প্রতিদিনের মতো ওই রাত্রেও মাছ ধরতে গিয়েছেন। মাছ ধরতে ধরতে গভীর রাত হয়ে যায়, অনেক মাছ পেয়েছিল না উনি। হঠাৎ করেই উনি খেয়াল করেন যে দূর থেকে পানির পাক সৃষ্টি হয়েছে এবং ওই পাকটা আস্তে আস্তে ওনার দিকে আসতে শুরু করেছে। ওই জায়গাটা আসলে গভীর না, তারপরও ওখানে পাক সৃষ্টি হয়েছে কেন? এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়, ওখানে পাক সৃষ্টি হওয়ার কথা নয়। উনি যখন বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো কিছু না, তখন উনি নড়েচড়ে বসলেন। ওনার হাতে থাকা গাছি দাটা উনি হাতে রাখলেন। ওদিকে ওই পাকটা আস্তে আস্তে তার নৌকার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। তো যখন দেখলেন যে ওইটা নৌকার একদম কাছে চলে এসেছে, তখন উনি চিৎকার করে বলে উঠলেন, এই, আমার ক্ষতি করার জন্য যদি তুই এসে থাকিস তাহলে চলে যা, নইলে কিন্তু এক কোপে তোকে দুই খণ্ড করে ফেলবো, কেটে টুকরো টুকরো করে ফেলবো। পাকটা ওখানেই থেমে যায়, কিছুক্ষণ পাক হতে থাকে, এরপর পাকটা নিমিষেই মিলিয়ে যায়, পানি একদম শান্ত হয়ে যায় আগের মতো। উনি তখন ভয়ে নৌকা ঘুরিয়ে পাড়ের দিকে যাওয়া শুরু করেছেন। যখনই পাড়ের দিকে নৌকা ঘুরিয়েছেন তখনই উনি দেখতে পান যে আরে এ কি, আমি কোথায়, পানি কোথায়, আমি কোথায় আসছি? নৌকা তো আর একটু আগাচ্ছে না, একটু আগাতে পারছেন না উনি নৌকা নিয়ে। উনি দেখলেন উনি একটি শস্য ক্ষেতের মধ্যে নৌকার উপর বসে আছেন, চারদিকে শুকনো। উনি মূলত মাছ ধরতে ধরতে বাওরের অনেক ভেতরে চলে গিয়েছিলেন, আর যখন উনি দেখতে পেলেন উনি একটি শস্য ক্ষেতের মধ্যে বসে আছেন, তখনই বুঝতে পারলেন উনি মারাত্মক এক বিপদে পড়ে গেছেন। উনি ওনার জানা বিভিন্ন দোয়া দুরূদ পড়তে থাকলেন। হঠাৎ করেই উনি দেখলেন যে আরে, এখন শস্য ক্ষেত কোথায়? উনি তো বাওরের মধ্যেই বসে আছেন। উনি তখন দ্রুত আবার নৌকা পাড়ের দিকে বাইতে শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই উনি নৌকা নিয়ে পাড়ে চলে আসেন। তবে এতক্ষণে কিন্তু আশেপাশে কোনো মানুষকে উনি দেখেন নাই কেন এটাও বুঝতে পারছেন না। সাধারণত এই সময় অনেক মানুষই বিভিন্ন জায়গায় হারিকেনের আলো জ্বালিয়ে বা কুপির আলো জ্বালিয়ে মাছ ধরতে থাকেন, কিন্তু এখন মানুষের কোনো নামগন্ধই নেই। উনি যদিও বা সাহসী ছিলেন, তারপরও কেন জানি অনেক ভয় পেয়ে যান। উনি দোয়া দুরূদ পড়তে পড়তেই পাড়ের দিকে আগান, পাড়ের কাছে চলেও আসেন, পাড় থেকে নামেনও। উনি ওনার নৌকাটি ঘাটে বেঁধে মাছগুলো নিয়ে ভয়ে ভয়ে বাড়ির দিকে রওনা দেন। তো ওই সময় চাঁদের আলো মোটামুটি ছিল, খুব ছিল বিষয়টা এরকম না, মোটামুটি ছিল আর কি। তো উনি যখন ওই বাওরের নিচু জায়গা থেকে উঁচু জায়গার দিকে উঠছেন, মানে রাস্তার দিকে উঠবেন, তখন কিছুটা হোঁচট খেয়ে পড়ে যান। আর তখন ওনাকে কেউ পেছন থেকে বলে ওঠে, কিরে খোকা, পড়ে গেলি? কণ্ঠটা ওনার খুব পরিচিত লাগে। এটা শুনে উনি পেছন দিকে তাকান। তখন উনি দেখেন তাদেরই গ্রামের একজন হিন্দু ভদ্রলোক, যিনি ডক্টর ছিলেন,
গ্রাম্য চিকিৎসক ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। উনি দাঁড়িয়ে আছেন আর ওনাকে বলছে, ওঠ ওঠ খোকা, ভয় পেয়েছিস নাকি, ওঠ, ভয়ের কিছু নাই। তখন উনি বলেন, মানে বড় নানা বলেন যে হ্যাঁ ডাক্তার কাকা বাবু, আমি ভয় পাইছি, ওই বাওরের মধ্যে একটু ভয় পাইছি আর কি। তখন ওই ডাক্তার বলেন, ভয়ের কিছু নাই, যা যা বাড়িতে যা। এরপর বড় নানা যখন দাঁড়ান, শরীরটা একটু স্থির করে দাঁড়িয়েছেন আর কি, মাছগুলো তো পড়ে গিয়েছিল হোঁচট খেয়ে, ওগুলো যখন ওঠাতে যাবেন তখন উনি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভয়টা পেয়েছিলেন। ওই যে কাকা বাবু ডক্টর, গ্রাম্য চিকিৎসক, তখন এই বড় নানার মনে পড়ে, আরে এই ডাক্তারবাবুর সাথে যে উনি কথা বললেন, এই ডাক্তারবাবু তো বহুদিন আগেই মারা গেছেন, তাও 20-25 বছর আগে হবে। তখন ওই লোকটার দিকে উনি ফিরে তাকিয়েছেন আর তখনই দেখেন যে ভয়ঙ্কর একটা অবয়ব ওখানে দাঁড়িয়ে আছে আর বিশ্রীভাবে হাসছে। উনি কি করেছেন, ওখানে সব কিছু রেখে, ওই দা মাছ যা যা আছে সব রেখে দিয়েছেন, বাড়ির দিকে দৌড়। তখন পেছন থেকে বলতেছে ওই অবয়বটা, কিরে খুব সাহস না, আমাকে না কেটে 2 টুকরো করে ফেলবি, তো কাট, দৌড়াস কেন, এত ভয় কিসের, সব ভয় চলে গেল, কিরে দাঁড়া দাঁড়া, এভাবে বলছে আর কি। উনি কিন্তু আর পেছন দিকে তাকান নাই, উনি তো ওনার মতো করে দৌড়াচ্ছেন। উনি একবারে ওনার বাড়িতে চলে আসেন, বাড়িতে আসার পর উঠানের উপর প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির সদস্যরা তার চিৎকার শুনে ঘুম থেকে জেগে যায়, তাকে ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে আসে। ওই রাত্রেই মসজিদ থেকে হুজুর ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। সকালবেলা ওনার হুঁশ ফেরে, তখন তার শরীরে প্রচণ্ড জ্বর। সবাই যখন জিজ্ঞেস করে কি হয়েছিল, উনি তখন আস্তে আস্তে সব কিছু বলেন। এরপর বাওরের দিকে লোকজন গিয়েছেন, গিয়ে দেখেন যে ওনার সেই গাছি দাটা পড়ে আছে, এছাড়া মাছ বা অন্য কোনো কিছুই সেখানে ছিল না। তো ওনার যে জ্বর এসেছে, কোনো ওষুধেই এই জ্বর আর কমে না। অনেক ঝাড়ফুঁক করা হয়েছিল, তারপরেও কমে না। 3 দিন সর্বোচ্চ উনি স্টে করেছিলেন। এই জ্বরে আক্রান্ত হয়েই উনি মারা যান। স্থানীয় কবিরাজরা বলেছিলেন যে উনি ভয়ের খোলে পড়ে গেছেন, মানে হঠাৎ করে এই ধরনের ভয় যদি কেউ পায়, এতে যে প্রচণ্ড জ্বর আসে, এই জ্বরে অনেকে মারা যান। তো উনি ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন, মানে হঠাৎ করে উনি যে এরকম ভয় পাবেন উনি তো কখনো কল্পনাতেই আনেন নাই। মূলত এই কারণে মারা গেছেন। ওই কবিরাজরা বলেছিলেন যে ওই জিনে যে তাকে মেরে ফেলেছে বিষয়টা এরকম না, ওই ভয়ের কারণেই উনি মারা গিয়েছেন। তবে উনি যে সাহস দেখিয়ে ওই যে দা দিয়ে কোপ দেবেন এটা বলেছিলেন, এই জন্যই জিনটা ক্ষিপ্ত হয়ে তার কাছে চলে এসেছিল এবং ভয়ঙ্কর আকৃতিতে তাকে ভয় দেখিয়েছিল, এটাই কবিরাজরা বলেছিলেন। তবে এই ধরনের সাহস করা উচিত নয়, দোয়া দুরুদ পড়ে ওখান থেকে চলে আসা উচিত, এটাই অনেকে পরামর্শ দেন। বেশি সাহস করতে গেলে কিন্তু এই ধরনের বিপদ আপদ হয়ে যায়। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি রিপন, আমি আদিতমণি লালমিহাট থেকে বলতেছি। আমি আপনার ভূত এফএমের একজন নিয়মিত ফ্যান। আমি আপনার সমস্ত ঘটনাগুলো শুনে থাকি, আপনার প্রতিনিয়ত নতুন নতুন ঘটনাগুলো আমি শুনে থাকি। তো আজ ভাবলাম যে আজকে আপনাকে আমি একটা ঘটনা শেয়ার করি। আর এই ঘটনাটা আসলে আমার হলো পরিচিত কারো নয়, এটা একটা বাইরের ঘটনা। এই ঘটনাটা কলকাতার একটা ঘটনা। তো আমার এলাকার একটা সম্পর্কে দাদা হয়, তো ওনার কাছ থেকে এই ঘটনাটা আমি শুনেছি। এই ঘটনাটা কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের দিকের একটা ঘটনা। তো আমি যার কাছ থেকে শুনেছি তার নাম হচ্ছে বিকাশ দা। এটা আমাদেরই এলাকা, তার বাসা হচ্ছে আমাদের এলাকায় আদিতমণি লালমিহাটে। তো তিনি অনেক বছর কলকাতায় থাকতেন। তারপর তার পরিচিত এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে এই ঘটনাটা ঘটে। তো রাসেল ভাই, এই ঘটনা খুবই মর্মান্তিক এবং অনেক কষ্টকর একটা ঘটনা। যাই হোক, আমি ঘটনাটা শুরু করতেছি। ঘটনাটা ছিল এক হাড় কাঁপানো শীতের রাতে শিয়ালদা স্টেশনের পাশ দিয়ে, তখন সে সময় প্রায় 2:30 বাজে।
তো এনআরএস হাসপাতালের গেটের সামনে বিকাশদার সেই পরিচিত ড্রাইভার, নাম হচ্ছে সমীর, সে তার অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিল। তো চারপাশে একদম শুনশান, মাঝে মাঝে দুই একটা নীতি কুত্তা ডেকে উঠতেছে আর কিছু অদ্ভুত কিছু সাউন্ড হচ্ছে, তিনি বলেন। তো হঠাৎ সমীর দেখলো যে কুয়াশার ভিতর দিয়ে একটা মেয়ে আসতেছে, পরনে খুব সাধারণ একটা সালোয়ার কামিজ, গায়ে পাতলা একটা ওড়না জড়ানো। মেয়েটা কাঁপতে কাঁপতে সমীরের কাছে এসে দাঁড়ালো। মেয়েটার মুখটা ফ্যাকাশে, চোখগুলো বসা। সে খুব ক্ষীণ গলায় বলল, দাদা আমাকে একটু বেহালা নিয়ে যাবেন? আমার মা খুব অসুস্থ, টাকার অভাবে আমি কোনো বড় গাড়ি ভাড়া করতে পারতেছি না। আমার কাছে মাত্র কিছু টাকা আছে, এগুলো দিয়ে আমাকে কি আমার মাকে বেহালাতে নিয়ে যেতে পারবেন? তো মেয়েটা তার হাতের মুঠো খুলে দেখালো। সমীর দেখলো যে সেখানে কয়েকশো টাকা শুধুমাত্র, আর যা দিয়ে এতদূর যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু মেয়েটার করুণ মুখটা দেখে আসলে সমীর মায়া হলো। সে ভাবলো, রাত বিরাতে একটা মেয়ে বিপদে পড়েছে, না না করাটা তার আসলে ঠিক হবে না। একটা মানবিক দিক দিয়েও তো চিন্তা করা উচিত। সবসময় শুধু লাভের আশায় ভাড়া মারলে হবে, বা তো মানুষের হেল্প করা উচিত, তিনি চিন্তা করলেন। তো তিনি সেই মেয়েটিকে বললেন, আচ্ছা ঠিক আছে চলো। তো পরবর্তীতে সেই মেয়েটি তার মাকে নিয়ে আসে, এবং মাকে নিয়ে আসার পর তারা গাড়িতে ওঠে এবং তারা রওনা দেয়। তো গাড়ি চলতে শুরু করলো। কলকাতার রাস্তা তখন একদম ফাঁকা ছিল সেদিন। তো সমীর দেখলো যে পিছনের সিটে বসে মেয়েটা শীতে কাঁপতেছে। সে ভাবলো এসিটা বন্ধ করে দেওয়া দরকার, কিন্তু সে তো এসি চালায়নি। সে এসির দিকে তাকালো এবং দেখলো যে এসি একদম বন্ধ। তাও গাড়িটা কেন জানি এত ঠান্ডা সে বুঝতে পারলো না। গাড়িটার সমস্ত চতুর্পাশে কাঁচগুলো লাগানো। নর্মালি হলো যে গাড়ির ভিতরে এত ঠান্ডা কখনোই সম্ভব না যদি এসি না চলে। তো ড্রাইভার সেই শ্রমিক কোনোভাবেই বুঝতে পারলো না যে কি হচ্ছে এসব। তো যাই হোক, সেইটা নর্মাল ভাবলো, হয়তো বা কোনো কারণে গাড়ির ভিতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এগুলো সে চিন্তা ঝেড়ে ফেললো এবং সে মেয়েটার দিকে তাকিয়ে বললো যে, মা, তোমার মার কি হয়েছে? তো মেয়েটা উত্তর দিল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। মনে হয় যে সে কোনো কিছুই শুনলো না। এবং সমীর লক্ষ্য করলো যে সেই মেয়েটার চোখ দিয়ে জল পড়ছে বা পানি, সে কান্না করতেছে এরকম। তো সমীর ভাবলো হয়তো খুব দুশ্চিন্তায় আছে, তাই আর বিরক্ত করলো না। তো বেহালা চৌরাস্তার একটা গলির সামনে গিয়ে যখন গাড়িটা দাঁড়ালো, তখন সেই মেয়েটা বলল, দাদা এখানেই থামান। তো এই গলির ভিতরে আমাদের বাড়ি, আপনি একটু দাঁড়ান, আমি মাকে নিয়ে আসি। আচ্ছা, এতক্ষণ তিনি যে ঘটনাটা বলেছিলেন আমাকে, তার মাকে তিনি নিয়ে আসেন নাই, শুধু জাস্ট সেই রাস্তা পর্যন্ত তার মাকে নেওয়ার জন্য ভিতরে যায় সেই মেয়েটি। তো মেয়েটা নেমে কুয়াশার মধ্যে যেন অদৃশ্য হয়ে গেল, যেহেতু বাইরে প্রচণ্ড শীত ছিল। সমীর বসে রইল। 20 মিনিট থেকে 30 মিনিট বা আধা ঘন্টা হয়ে যায়, কিন্তু মেয়েটা আসলে ফিরে আসতেছে না। তো সমীর সন্দেহ হলো। সে গাড়ি থেকে নেমে সেই গলির ভিতরে ঢুকলো। দেখলো একটা পুরনো নোনা ধাতব একতলা বাড়ি। আসলে এটা খুবই পরিত্যক্ত একটা বাড়ি। এই বাড়িতে কেউ থাকতে পারে, সে কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারলো না। তো যেহেতু মেয়েটা এদিকে আসছিল আর এই বাড়িতেই ছাড়া তো আর কোনো বাড়ি নেই, তো এখানে সমীর ভাবলো যে এই বাড়িতেই মেয়েটা প্রবেশ করেছে। তো যখন সমীর সে বাড়ির ভিতরে ঢুকলো, বিশেষ করে মেন দরজা পার হয়ে দেখলো যে সে বাড়িতে একটা মেইন গেট আছে এবং একটা দরজা। তো দরজাটাকে একটা টোকা দিতেই একটা বৃদ্ধ বেরিয়ে এলো। বৃদ্ধ না, ইনি হচ্ছেন বৃদ্ধা। তো সমীর সবটা খুলে বলল যে এরকম একটা মেয়ে এখানে এসেছে, আমাকে বলছে যে তার মাকে নিয়ে আসবে, আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছে। তো এই জন্য আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, তো মেয়েটা আসতেছে না, এই জন্য এখানে আসলে ভিতরে আসা। তো বৃদ্ধা কথাগুলো শুনে পাথর হয়ে গেলেন। ওনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তিনি সমীরকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। দেয়ালের একটা ছবির দিকে আঙুল তুলে বললেন, বাবা তুমি কি এই মেয়েটাকে দেখেছো? তো সমীর দেখে তো চমকে উঠলেন, বললেন, হ্যাঁ এই মেয়েটাকে তো আমি দেখেছিলাম, আর এই মেয়েটার ছবি এখানে বাঁধাই করা কেন? তো বৃদ্ধা এটা শুনে কান্নায় ভেঙে বললেন, বাবা এই মেয়েটা আমার মেয়ে সুমিতা। আজ থেকে ঠিক 1 বছর আগে ওই এনআরএস হাসপাতালেই মারা গেছে। তার খুব হার্টের একটা অসুখ ছিল, খুবই ক্রিটিক্যাল একটা অসুখ ছিল, যার কারণে আসলে আমরা গরিব মানুষ, যার কারণে
ওইভাবে আমাদের টাকা পয়সা ছিল না, যার কারণে আমার অ্যাম্বুলেন্স ডাকতে অনেক লেট হয়ে গেছিলো, বা সেদিন আমরা অ্যাম্বুলেন্স পাইনি। তিনি আসলে এখানে আসলে তিনি অ্যাম্বুলেন্স পেয়েছেন কিনা এই বিষয়টা বলেন নাই। যাই হোক, তো তিনি অ্যাম্বুলেন্স টাকার কারণে আসলে সেই মেয়েটা ওইভাবে চিকিৎসা করতে পারেনি, যার কারণে সেদিন তার মেয়েটা মারা গিয়েছিল। তো সমীর শুনে এরা তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বেলদা সেই বৃদ্ধটি বলতে লাগলেন, সেদিন টাকার অভাবে কোনো অ্যাম্বুলেন্স রাজি হয়নি তাকে হাসপাতালে নিতে। তো মেয়েটা বিনা চিকিৎসায় আমার কোলেই শেষ নিঃশ্বাস ছাড়ে। এরপর থেকে প্রতি বছর তার মৃত্যুর এই তারিখে কোনো না কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার এই দরজায় এসে কড়া নাড়ে, যেমনটা আজকে আপনি এসেছেন। এরকম করে প্রতি বছরেই কোনো না কোনো ড্রাইভার এসে আমাকে ডাক দিয়ে জাগিয়ে তোলে এবং আমাকে এখানে তাদের সাথে পরিচয় হতে হয়। তো সমীর এটা শুনে কাঁপতে কাঁপতে সে নিজের গাড়ির দিকে ফিরল এবং ড্রাইভিং সিটে বসতে গিয়ে তার নজর গেল পাশের সিটে। সেখানে 5 টাকার কয়েকটা কয়েন আর 10 টাকার এবং 100 টাকার কিছু নোট ছিল, কিন্তু টাকাগুলো কেন জানি ভেজা। সমীর হাতে নিয়ে দেখলো সেগুলো কোনো পানি না, সেগুলো রক্ত মেশানো চোখের জল। তো রাসেল ভাই ভাবুন একবার, আসলে একটা মেয়ে মারা যাওয়ার পর তার মায়ের জন্য কতটা টান অনুভব করলে প্রতি বছর ফিরে আসে, অথচ বেঁচে থাকতে একটু টাকার জন্য বা একটু টাকার অভাবে সে কোনো অ্যাম্বুলেন্স পায়নি, আর অ্যাম্বুলেন্স পেলেও আসলে তারা তাকে সাহায্য করতে রাজি হয়নি। আসলে আমাদের মানবতা এখন মানে কত ভয়াবহ। আসলে মানুষ সবসময় টাকার পিছনে ছোটে, কখনো কাউকে সাহায্য করতে চায় না। তো কলকাতার এই বিকাশ দা ভাইয়ের ঘটনাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, যার কারণে আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আপনাদের ভূতে ভেবে আমি শেয়ার করব। আসলে অনেক দিন থেকে শেয়ার করতে চাচ্ছিলাম ঘটনাটা, তো আজকে শেয়ার করলাম। জানি না কতটুকু ভালো লেগেছে, আর ঘটনার মধ্যে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সৌদি আরব থেকে আসিফ মোল্লা ভাই। আসিফ মোল্লা ভাই এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম সুমন। আমরা সরাসরি সুমনের ঘটনায় চলে যাচ্ছি। সুমনের এই ঘটনার সময়কাল এখন থেকে 25 কি 30 বছর আগের, এবং এই ঘটনার সূত্রপাত হয় সুমনের বাবা মকবুল সাহেব এবং সুমনের মায়ের সাথে। এটা সে সময়কার কথা যখন মকবুল সাহেব এবং সুমনের মা তাদের বিয়ে হয়নি। মকবুল সাহেব সবেমাত্র একটা সরকারি চাকরিতে জয়েন করেছেন, তার পোস্টিং হচ্ছে সিরাজগঞ্জ। তার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। তখন মকবুল সাহেবের বাবার সুমনের মাকে খুব পছন্দ হয় এবং সুমনের মায়েদের বাড়িও খুব কাছাকাছি ছিল, এবং মকবুল সাহেবও তার বাবার এই পছন্দ মেনে নেন এবং তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে মকবুল সাহেবের এক চাচাতো ভাই ছিল যার নাম হচ্ছে সাত্তার। এই সাত্তার একটু উগ্র প্রকৃতির লোক, ছোটবেলা থেকেই সে রকচটা। এই সাত্তার পছন্দ করত সুমনের মাকে, কিন্তু সুমনের বাবা অর্থাৎ মকবুল সাহেব সরকারি চাকরিজীবী হওয়ায় এবং ওয়েল স্টাবলিশড হওয়ায় তার সাথেই সুমনের মায়ের বিয়ে হয়। এই ব্যাপারটা সাত্তার মেনে নিতে পারছিল না। এছাড়াও সাত্তারদের সাথে মকবুল সাহেবদের জায়গা জমি নিয়েও খুবই বিরোধ ছিল। মকবুল সাহেব বিয়ে করার 2 থেকে 3 দিন পর চলে যান তার চাকরিস্থলে, এবং সুমনের মা রয়ে যান সুমনের দাদা বাড়ি। সাত্তার প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়েছিল। সে এই ঘটনার পর থেকে, অর্থাৎ সুমনের বাবা মার বিয়ের পর থেকে আরো উগ্র হয়ে যায়। সে সবসময় চিন্তা করতে থাকে কিভাবে এদের ক্ষতি করা যায়। সাত্তারের এই কীর্তিকলাপ
মকবুল সাহেব জানতেন না। তিনি ছিলেন তখন তার চাকরিস্থলে। কয়েক সপ্তাহ পর তিনি যখন বাড়িতে ফেরেন তখন সুমনের মা মকবুল সাহেবকে সাত্তারের এসব কাজের বিবরণ দেন এবং সুমনের মাই মকবুল সাহেবকে বলেন যে এখানে থাকাটা আমাদের জন্য নিরাপদ হবে না। সুমনের মা সুমনের বাবাকে এটাও বলেন, আমাদের যদি এখানে থাকতেও হয় সেক্ষেত্রে তোমাদের সাথে ওদের জায়গা নিয়ে যে বিরোধটা আছে সেটা মিটিয়ে ফেলা ভালো, তা না হলে এরা যে পরিমাণ উগ্র আচরণ করছে সেক্ষেত্রে যে কোনো কিছু হওয়াই সম্ভব। তখন মকবুল সাহেব চিন্তা করেন যে তার স্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, তাই তিনি এলাকার সবাইকে অর্থাৎ এলাকার বয়োজ্যেষ্ঠ যারা ছিল বা মাতব্বর যারা ছিল তাদেরকে বলেন যে তিনি তার অংশের ভাগ চান। মকবুল সাহেব যখন তার অংশের ভাগ চাইলেন তখন একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে মকবুল সাহেবের আপন ভাই এবং মকবুল সাহেবের চাচাতো ভাইরা এবং চাচারা একজোট হয়ে গেল। মকবুল সাহেব একা পড়ে যান। আসলে মকবুল সাহেবের ফ্যামিলির লোকজন মকবুল সাহেবকে একটু হিংসা করত। তারা মনে করত মকবুল সাহেব যেহেতু সরকারি চাকরিজীবী তাই তার এত জায়গা সম্পত্তির দরকার নেই, তিনি নিজেই তো অনেক টাকা কামাবেন। তাই তার আত্মীয় স্বজন মকবুল সাহেবকে জায়গা সম্পত্তির বেশিরভাগ অংশ দিতে চাচ্ছিল না। কিন্তু মকবুল সাহেব জানতেন তিনি সঠিক পথে আছেন এবং তার অংশ তার কাছ থেকে কেউই নিতে পারবে না। এবং এক পর্যায়ে সালিশে সেটাই সিদ্ধান্ত হয়, মকবুল সাহেব তার অংশ বুঝে পান। এই ঘটনার পর সাত্তার দিশেহারা হয়ে যায়। তখন সে সবচেয়ে খারাপ কাজটা করে, সে ব্ল্যাক ম্যাজিক করে এবং ব্ল্যাক ম্যাজিক করে সুমনের মায়ের উপর। নিজের অংশ বুঝে পাওয়ার পর মকবুল সাহেব খুব খুশি ছিলেন, কিন্তু তিনি জানতেন না তার সামনে কি অপেক্ষা করছে। সাত্তার এই ফ্যামিলিটার উপর খুব খারাপ ধরনের ব্ল্যাক ম্যাজিকই করেছিল বলেই আমরা জানতে পারি এবং সুমনের পরিবার এই ব্ল্যাক ম্যাজিকের খুব খারাপ একটা পরিস্থিতির শিকার হয়েছিল। সুমনের মায়ের সাথে প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একদিন সন্ধেবেলা সুমনের মা তার ঘর থেকে বের হন তার হাঁস মুরগিগুলোকে খোয়ারে ঢোকাবার জন্য। তখন সন্ধ্যা হবে এরকম একটা সময় সুমন ভাইয়ের মা দেখেন তিনি প্রায় সবগুলো হাঁস মুরগিকেই খোয়ারে ঢুকাতে পেরেছেন, কিন্তু তার আরেকটা হাঁস একটু দূরে দাঁড়িয়ে আছে। সুমনের মা একটু অবাক হন, কারণ তিনি হাঁসটাকে চেনেন, এটা তাদেরই হাঁস এবং হাঁসটা সব সময় নিজের মতো করেই ঘরে ঢুকে যায়, কিন্তু আজকে সে কেন দূরে দাঁড়িয়ে আছে। সুমন ভাইয়ের মা কৌতূহলী হয়ে একটু এগিয়ে যান এবং সেই হাঁসটাকে ধাওয়া দিতে থাকেন যাতে তিনি অর্থাৎ সেই হাঁসটা তার খোয়ারের দিকে চলে যায়। কিন্তু হাঁসটাকে ধাওয়া দেওয়ার পর অর্থাৎ হাঁসটাকে যখন সুমন ভাইয়ের মা ধরতে গেলেন তখন সেই হাঁসটা ঠিক সেই বাড়ির পাশে একটা জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলটা বেশি বড় ছিল না, খুব ছোটখাটো একটা জঙ্গল। সুমন ভাইয়ের মাও সেই হাঁসটার পেছনে পেছনে সে জঙ্গলের ভেতর ঢুকে যান। কিছুক্ষণ যাওয়ার পর সুমন ভাইয়ের মা দেখতে পান সেই হাঁসটা একটা গাছের নিচে দাঁড়ালো এবং সেখানে দাঁড়িয়েই রইল। সুমন ভাইয়ের মা একটু অবাক হন, কারণ হঠাৎ করেই হাঁসটা দাঁড়িয়ে গেছে। ব্যাপারটা এরকম যে হাঁসটা আর যেতে যাচ্ছে না বা তার যাওয়ার কোনো ক্ষমতা নেই। সুমন ভাইয়ের মা ধীরে ধীরে হাঁসটাকে ধরার জন্য এগিয়ে যান। তিনি যখন সেই গাছটার কাছাকাছি এসে দাঁড়ালেন তখন তিনি একটা ভয়ঙ্কর গর্জনের শব্দ শুনতে পান। গর্জনটা খুব লাউড ছিল না, কিন্তু যতটুকু ছিল ততটুকুতেই সুমন ভাইয়ের মা খুব ভয় পেয়ে যান। তার মনে হতে থাকে যে এই গাছের আড়ালে যে জিনিসটা দাঁড়িয়ে আছে, যেটাকে তিনি দেখতে পাচ্ছেন না, সেটা খুবই ভয়ঙ্কর এবং তাকে হয়তো আক্রমণ করে বসতে পারে। তাই সুমন ভাইয়ের মা সে হাঁসটাকে রেখেই বাড়ির দিকে দৌড় দেন। তিনি বাড়িতে আসার পর
তার শ্বশুর শাশুড়িকে এই ঘটনাটি বলেন। সুমন ভাইয়ের মা পুরো ঘটনাই যখন তার শ্বশুর শাশুড়িকে বলছিলেন, তখন তার শ্বশুর খুব রেগে যান। তিনি তার পুত্রবধূকে বলেন যে তুমি যা শুনেছ সেটা হয়তো কোনো কুকুর বা শেয়াল, তুমি অন্ধকারে ঠিক করে খেয়াল করনি। সুমন ভাইয়ের মা যতই বলে যে আমি যে শব্দটা শুনেছি সেটা কোনো পরিচিত শব্দ না, কুকুর বিড়াল বা শেয়ালের শব্দ আমি চিনি, কিন্তু মকবুল ভাইয়ের বাবা অর্থাৎ সুমন ভাইয়ের মায়ের শ্বশুর কোনোভাবেই এ ব্যাপারটা মানতে যাচ্ছিলেন না। তিনি একাই সেই জঙ্গলের দিকে রওনা দেন এবং তিনি দেখতে পান সেই হাঁসটা সেই গাছের নিচেই বসেছিল। তিনি সেই হাঁসটাকে নিয়ে বাসায় চলে আসেন। এই ঘটনার কিছুক্ষণ পর মকবুল সাহেবের চাচার বাড়ি থেকে তাদের জন্য পিঠা নিয়ে আসা হয়। সুমন ভাইয়ের মার পিঠা খুব পছন্দ ছিল, তিনি বেশ কয়েকটা পিঠা খেয়ে ফেলেন। সে পিঠা খাবার পর হঠাৎ করে সুমন ভাইয়ের মা লক্ষ্য করেন তার প্রচন্ড পেটে ব্যথা করছে এবং এই ব্যথা অসহনীয়। এত ব্যথা তিনি কোনো সময়ই অনুভব করেননি। হঠাৎ করেই সুমন ভাইয়ের মায়ের বমি শুরু হয় এবং সুমন ভাইয়ের মা অবাক হয়ে লক্ষ্য করেন তার বমির সাথে কালো কালো কিছু বের হয়ে আসছে। সুমন ভাইয়ের দাদা দাদি ছুটে আসেন এবং তারা যখন এই অবস্থা দেখেন তারা ভয় পেয়ে যান। এটা সে সময়কার কথা, তখন সেই গ্রাম অঞ্চলে ডাক্তার খুব অ্যাভেলেবেল ছিল না। তাদের একমাত্র সহায় ছিল সেই গ্রাম্য কবিরাজেরা। সেই রাতের বেলায় এক কবিরাজকে নিয়ে আসা হয় সুমনের মাকে দেখাবার জন্য। সেই কবিরাজ আসার পর সুমন ভাইয়ের দাদা এবং দাদি সন্ধ্যার ঘটনাও বলেন যে এই ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছিল। এসব শোনার পর কবিরাজ বলেন যে সুমনের মায়ের উপর খারাপ কোনো কিছুর আসর পড়েছে। সন্ধ্যাবেলা সেই জঙ্গলের কাছাকাছি সে যেহেতু গিয়েছিল, তাই হয়তো কোনো খারাপ কিছু তার উপর নজর পড়েছে। তাই তিনি তাকে কিছু পানি পড়া কিছু তাবিজ দিয়ে চলে যান। কবিরাজের দেওয়া সেই পানি পড়া এবং সেই তাবিজ ব্যবহারের পর সুমন ভাইয়ের মায়ের সেই ব্যথা কমে। ব্যথা কমলেও সুমন ভাইয়ের মায়ের ভেতর একটা অদ্ভুত ভয় কাজ করা শুরু করলো। তিনি তার আশেপাশে সবসময়ই কোনো কিছুর অস্তিত্ব টের পান। তার মনে হয় তার আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে, তার কানের সামনে এসে কেউ ফিসফিস করে কিছু বলছে, বা তার কাঁধে কেউ তার গরম নিঃশ্বাস ছাড়ছে। এই অনুভূতিগুলো এত বাস্তব ছিল যে সুমন ভাইয়ের মা মনে করত যে তার আশেপাশে যারা আছে তা অদৃশ্য, কারণ তাদের অস্তিত্বকে তিনি অস্বীকার করতে পারতেন না। ব্যাপারটা এতই বাস্তব ছিল। কিন্তু তিনি যখন কাউকে বলতেন তখন কেউই আসলে এই ব্যাপারটা বিশ্বাস করত না। সুমন ভাইয়ের বাবা মকবুল সাহেব যখন ছুটিতে আবার বাড়িতে আসেন, তখন সুমন ভাইয়ের মা তার স্বামীকে পুরো ঘটনা খুলে বলেন। মকবুল সাহেব এই ঘটনা শোনার পর তার স্ত্রীকে বোঝান যে তুমি হয়তো সেই সন্ধেবেলা ভয় পেয়েছিলে, তাই সেটার এফেক্টেই এই সমস্যাটা হয়েছে, তুমি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করো না। কিন্তু সুমন ভাইয়ের মা এটা জানতেন এবং তিনি তার স্বামীকে জোর দিয়ে বলেন যে আমার সাথে কিছু একটা ঘটছে যেটা আমি বুঝতে পারছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। তিনি জোর করতেই থাকেন যে তার সাথে অদ্ভুত কিছু ঘটছে। শেষ পর্যন্ত সুমনের বাবা বা সুমনের দাদা দাদি কেউই এই ব্যাপারটাকে সিরিয়াস হিসেবে নেন না। এভাবেই চলতে থাকে। সুমনের মা পার করতে থাকেন তার বছর মাস। প্রতিনিয়ত তিনি ফিল করতেন যে তার আশেপাশে কিছু একটা আছে যেটা খুব ভয়ঙ্কর, যেটা খুব হিংস্র। সুমন ভাইয়ের মা গর্ভবতী হয়ে পড়েন এবং তিনি গর্ভবতী হওয়ার পরই আরেকটা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। সেদিন সন্ধেবেলা তিনি টিউবওয়েলে যাচ্ছিলেন পানি তোলার জন্য এবং টিউবওয়েলটা ছিল সেই জঙ্গলটার প্রায় কাছেই। সুমন ভাইয়ের মা যখন
টিউবওয়েলে পানি তুলছিলেন, তখন সেই টিউবওয়েল চাপার শব্দের সাথে সাথে তিনি আরেকটা শব্দ শুনতে পান। প্রথমে তিনি মনে করেন তার মনের ভুল বা তিনি ভুল শুনছেন, কিন্তু অনেকক্ষণ ব্যাপারটা লক্ষ্য করার পর তিনি বুঝতে পারেন যে না, আরেকটা শব্দ হচ্ছে। শব্দটা অনেকটা এরকম। সুমন ভাইয়ের মা যখন শব্দের উৎস খোঁজার জন্য আশেপাশে তাকাচ্ছিলেন, তখন তিনি দেখতে পান সেই জঙ্গলটার কাছেই কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি যখন ভালো করে তাকান, তখন তিনি সেই আলোতেই বুঝতে পারেন, যতটুকু আলো ছিল সেই আলোতেই বুঝতে পারেন যে তার সামনে একটা বিভৎস চেহারার নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি এতটা ভয় পান যে তিনি সেই মুহূর্তে বাড়ির দিকে দৌড় দিতে চাচ্ছিলেন, কিন্তু তার পা জমে গিয়েছিল, তিনি নড়তে পারছিলেন না। সুমন ভাইয়ের মা আতঙ্ক নিয়ে সেই অদ্ভুত দর্শন নারী মূর্তির দিকে তাকিয়েছিলেন। তিনি নড়তে পারছিলেন না এবং তিনি এক নাগারে সেই বিভৎস জিনিসটার সামনে দাঁড়িয়ে আছেন। তার মনে হচ্ছিল, আমি কেন অজ্ঞান হচ্ছি না? অজ্ঞান হলেই তো আমার এই জিনিসটা দেখা লাগবে না। সুমন ভাইয়ের মা হঠাৎ করেই আতঙ্ক নিয়ে লক্ষ্য করেন সেই অবয়বটা তার দিকে হেঁটে আসছে। বেঁচে থাকার একটা আদিম প্রবৃত্তি সবার ভেতরেই কাজ করে। সুমন ভাইয়ের মা হঠাৎ করেই আল্লাহ শব্দটা তার মুখ দিয়ে বের করতে সক্ষম হন এবং হঠাৎ করে তিনি দেখতে পান তিনি তার সারা শরীর একটা শক্তি চলে এসেছে এবং তিনি হঠাৎ করেই তার বাড়ির দিকে দৌড়তেন। তিনি বাড়ির ভেতর এসে চিৎকার করে পড়ে যান। সে সময় বাড়িতে মকবুল সাহেবের বাবা অর্থাৎ সুমনের দাদা ছিলেন না, ছিলেন মকবুল সাহেবের মা। এটা বলে রাখা ভালো, মকবুল সাহেবের বাবা এবং মা মকবুল সাহেবকে এবং তার স্ত্রীকে খুবই পছন্দ করতেন। মকবুল সাহেবের মা যখন সুমনের মাকে এসে উঠানের ভেতর পান, তখন তিনি তাকে ধরে বাসায় নিয়ে যান এবং তিনি কিছুক্ষণ তাকে সেবা শুশ্রূষা করার পর তিনি যখন ঠান্ডা হন, অর্থাৎ সুমন ভাইয়ের মা যখন ঠান্ডা হন, তখন সুমন ভাইয়ের দাদি তার পুত্রবধূকে জিজ্ঞেস করেন যে সমস্যা কি হয়েছে। তখন সুমন ভাইয়ের মা পুরো ঘটনা তার শাশুড়িকে বলে। এই কথা শোনার পর সুমন ভাইয়ের মা তার পুত্রবধূকে, সুমন ভাইয়ের মা তার শাশুড়ির কাছ থেকে শুনতে পান, অর্থাৎ সুমন ভাইয়ের দাদি তার স্ত্রীকে, তার পুত্রবধূকে বলে যে গর্ভবতী থাকা অবস্থায় মেয়েরা অনেক সময় এসব দেখে, এগুলা সিরিয়াসলি নিতে হবে না এবং এই সন্ধেবেলা অর্থাৎ এসব অসময়ে কোনো সময় বাইরে যাওয়া যাবে না, আর এসব জিনিস দেখলে সূরা পড়তে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি তার পুত্রবধূকে ভয় পেতে মানা করেন। সুমন ভাইয়ের মা তখন চিন্তা করেন হয়তো তিনি চোখে ভুল দেখেছেন। তার শাশুড়ি যেহেতু বলেছে যে এই সময় অর্থাৎ গর্ভবতী মহিলাদের এই সময়টাতে তারা অনেক অদ্ভুত জিনিস দেখেন, তাই সুমন ভাইয়ের মা একটু নিশ্চিন্ত হন। কিন্তু সেদিন রাতের বেলা তারা সবাই যখন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করেই সুমন ভাইয়ের মায়ের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান তার থেকে ঠিক 8 থেকে 10 হাত সামনে সেই ভয়ঙ্কর বিভৎস অবয়বটা দাঁড়িয়ে আছে এবং তার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে আছে। এটা দেখার পর সুমন ভাইয়ের মা চিৎকার করে ওঠেন এবং সেই চিৎকারের শব্দে সুমন ভাইয়ের দাদা দাদি চলে আসেন। আসার পর সুমন ভাইয়ের মা তার শ্বশুর শাশুড়িকে পুরো ঘটনা খুলে বলেন। এসব কিছু দেখার পর সুমন ভাইয়ের দাদা সিদ্ধান্ত নেন যে তিনি আগামীকালই একজন ওঝা খুঁজে নিয়ে আসবেন, এই সমস্যার একটা সমাধান হওয়া দরকার। পরদিন সকালবেলায় সুমন ভাইয়ের দাদা এক ওঝার খোঁজ বের করে ফেলেন এবং তিনি সেই ওঝাকে খবর পাঠান যাতে সে খুব দ্রুত তার বাড়ি চলে আসে। সেই ওঝা খুব প্রসিদ্ধ একজন ওঝা ছিলেন, তিনি অনেক বছর যাবতই এই কাজগুলো করছেন। সুমন ভাইয়ের দাদার খবর পাওয়ার পর সেই ওঝা চলে আসে সুমন ভাইদের গ্রামে। সেই ওঝা যখন সুমন ভাইদের বাড়িতে আসছিলেন,
পথে সে ওঝার সাথে দেখা হয় সাত্তারের। সাত্তার সেই ওঝাকে দেখেই চিনে ফেলে এবং বুঝতে পারে এই ওঝা যাচ্ছে মকবুল সাহেবদের বাড়ি। সাত্তার নিচ থেকেই এসে ওঝার সাথে বিভিন্ন কথা জুড়ে দেয় এবং সে ওঝাকে সেই বাড়িতে যেতে নিরুৎসাহিত করতে থাকে। বিভিন্ন কথা বলতে থাকে সেই ওঝাকে, যাতে সে ওঝা সেই বাড়িতে না যায়। ওঝা বুঝে যায় যে এই লোকটার কোনো সমস্যা আছে, আর তিনি যে সমস্যার জন্য যাচ্ছেন সেই সমস্যার সাথে হয়তো এই লোকটা জড়িত। তাই ওঝা সাত্তারকে পাশ কাটিয়ে সুমন ভাইদের বাড়িতে চলে আসেন। তিনি যখন সুমন ভাইদের বাড়িতে আসেন এবং তিনি যখন সুমন ভাইয়ের মাকে দেখেন, তিনি দেখার পরই বলে দেন যে সুমন ভাইয়ের মাকে পান মারা হয়েছে। তার পেটের সন্তান যাতে মারা যায় এজন্য খুব খারাপ একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তার উপর। ওঝার এই কথা শোনার পর সুমন ভাইদের পরিবারের সবাই খুব ভয় পেয়ে যায়। তখন ওঝা তাদের আশ্বস্ত করে যে তার পক্ষে এই ব্ল্যাক ম্যাজিক কাটানো সম্ভব। তখন ওঝা তার কাজ শুরু করে। ওঝা তার কাজ পুরোপুরি শেষ করতে পারে না, বা সে তার কাজে সফল হয় না। ওঝার কাজে সুমন ভাইয়ের মা সুস্থ হন, কিন্তু পুরোপুরি না। আগে সুমন ভাইয়ের মা সেই অবয়বটাকে তার চোখের সামনে দেখতে পেতেন, কিন্তু এখন তিনি তার স্বপ্নে দেখেন এবং সেই স্বপ্নে সেই অবয়বটা তাকে বলে যে তোর বাচ্চাটাকে আমি নিয়ে যাব, এরপর নিয়ে যাব তোকে। একটা কাজ কর, তুই আগে চলে আয়, কোনো ঝামেলা হবে না, আর তুই যদি না আসিস তাহলে তোর স্বামীকে মেরে ফেলবো। প্রত্যেক রাতেই সুমন ভাইয়ের মা এই স্বপ্ন দেখতেন। প্রথম তিনি তার শ্বশুর শাশুড়িকে আর এই বিষয়টা জানাননি, কারণ অলরেডি তার কারণে তার শ্বশুর শাশুড়ি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু সুমন ভাইয়ের দাদা দাদি তার পুত্রবধূর এই সমস্যাটা টের পেয়ে যান, কারণ তারা লক্ষ্য করেন সুমন ভাইয়ের মা ঘুমের মধ্যে বিভিন্ন কথা বলতে থাকেন এবং কার সাথে জানি ঝগড়া করেন, বাকবিতণ্ডা করেন। একদিন সকালবেলা সুমন ভাইয়ের দাদি সুমন ভাইয়ের মাকে জিজ্ঞেস করেন যে তুমি রাতের বেলা কার সাথে কথা বলো, কি হয় তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তখন সুমন ভাইয়ের মা তার শাশুড়িকে পুরো ঘটনা বলেন যে মা, আমি এখন সেই অবয়বটাকে হয়তো চোখের সামনে দেখি না, কিন্তু সে আমার স্বপ্নে প্রত্যেক দিন আসে। এই কথা শোনার পর সুমন ভাইয়ের দাদা সেই ওঝার কাছে আবার যান। ওঝা সবকিছু শুনে বলে যে ব্ল্যাক ম্যাজিকের একটা এফেক্ট থেকে যায়, এটাও থেকে যাবে, কিছুদিন পর নিজেই চলে যাবে। ওঝার এই কথা শোনার পর মকবুল সাহেব চিন্তা করেন যে তাহলে আমাদের এই বিষয়টা মেনে নিতে হবে, এবং সুমন ভাইয়ের দাদা সবাইকে বোঝান যে এটা কিছুদিনের জন্য মেনে নিলে হয়তো ভবিষ্যতে এই সমস্যা আর ফেস করতে হবে না। তাই সবাই এই সমস্যাটিকে নিজেদের মনের ভেতরে মেনে নেয় যে এটা হবেই। এর মাঝখান দিয়ে মকবুল সাহেবের ট্রান্সফার হয়ে যায় ঢাকা। তিনি ঢাকা চলে আসেন। মকবুল সাহেব বরাবরই একা থাকতেন এবং একা থাকতে তার খুব কষ্ট হয়। ঢাকায় আসবার পর তিনি যেহেতু একজন সরকারি চাকরিজীবী, তাই তিনি একটা সরকারি কোয়ার্টার পেয়ে যান এবং তিনি সুমন ভাইয়ের মাকে ঢাকায় নিয়ে আসেন। সুমন ভাইয়ের মায়ের যখন ডেলিভারির ডেট খুব কাছাকাছি চলে আসে, তখন সুমন ভাইয়ের বাবা সুমন ভাইয়ের মাকে নিয়ে চলে যান আবার গ্রামের বাড়িতে। সুমনের বাবা মারা তাদের গ্রামের বাড়ি আসার কিছুদিন পরেই সুমনের জন্ম হয়। সুমনের জন্মের পর থেকেই বাসার সবাই লক্ষ্য করে সুমন অস্বাভাবিকভাবে কাঁদছে। তার কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না। সে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে নীল হয়ে যাচ্ছে এবং তার হাত পা সে ছড়িয়ে দিচ্ছে। দেখলে মনে হবে সে এখন মারা যাবে, এরকম একটা অবস্থা। সবাই খুব ভয় পেয়ে যায়। তখন সুমন ভাইয়ের দাদা সে ওঝাকে নিয়ে আসেন এবং সে ওঝা কিছু ঝাড়ফুঁক করে দেওয়ার পর সুমন ভাই মোটামুটি সুস্থ হয়ে ওঠেন। এভাবেই তাদের জীবন চলে যাচ্ছিল।
জন্মের পর থেকেই সুমন ভাইয়ের স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না, তিনি খুবই রোগা। সুমনকে তার বাবা মা ডাক্তার দেখায়, ডাক্তারেরা সুমনের কোনো সমস্যা খুঁজে পায় না, কিন্তু সুমনকে দেখলে যে কেউ মনে করবে এই ছেলে খুবই অসুস্থ, কারণ তার শরীরে কয়টা হাড় আছে তা গুণে বলে দেওয়া যায়। একসময় সুমনও তার এই সমস্যা মেনে নেয়, জীবন্ত মানুষের একটাই, এই চিন্তা করেই সে আর এই বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। এভাবেই সুমন বড় হচ্ছিল। সুমন মোটামুটি যখন প্রাপ্তবয়স্ক এবং সবকিছু বুঝতে পারে, তখন সুমন একটা বিষয় লক্ষ্য করত। সুমন বেড়ে উঠেছে তার বাবার সরকারি কোয়ার্টারে, কিন্তু ছুটিতে বা কোনো কারণে তারা যখন গ্রামে যেত, তখন সে দেখতে পেত সেই চাচাতো ভাই বা তাদের আশেপাশের লোকজনেরা তাদের সাথে বা তার সাথে খুব খারাপ ব্যবহার করত, যেটা তাকে খুব কষ্ট দিত। এবং সুমন এটাও বুঝে যে তার সাত্তার নামের যে চাচা আছে, সেই চাচা তাকে দুই চোখে দেখতে পারে না, এবং সেই চাচা মাঝে মধ্যে তাকে চটথাপ্পড় দেয়। সে ব্যাপারটা মনে কিছু নেয় না, কারণ সে মনে করে তার চাচাই তো, তাই ব্যাপারটা সে অতটা মাথায় নেয় না বা তার মনে লাগায় না। কিন্তু একদিন সেই সাত্তার যখন সুমনকে একটা চট দিল, ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয়ে যায় সুমনের বাবা, এবং তিনি যখন দেখতে পান তার ছেলেকে সেই সাত্তার চট দিচ্ছে, তখন তিনি রেগে যান, এবং তখনই তাদের ভেতর তুমুল ঝগড়া শুরু হয়। এবং ঝগড়ার এক পর্যায়ে সাত্তার মকবুল সাহেবকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তোর 14 গোষ্ঠী আমি শেষ করে দেব। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ করেই সুমনের জ্বর ওঠে, আকাশ পাতাল জ্বর। সুমনের বাবা ভয় পেয়ে যান, কারণ তার ছেলের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরে সুমন প্রলাপ বকা শুরু করে, ঘরের ভেতর বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে। সুমনের বাবা সুমনকে নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বিভিন্ন টেস্ট করান, কিন্তু তারা কোনো রোগ খুঁজে পাচ্ছিলেন না। তারা বুঝতে পারছিলেন না যে এই ছেলের শরীরে কোনো সমস্যা নেই, কিন্তু এই ছেলের টেম্পারেচার এত হাই কেন। ডাক্তারেরাও কোনো সমাধান দিতে পারছিলেন না। সুমন ভাইয়ের বাবা মা খুব চিন্তিত হয়ে পড়েন তাদের ছেলেকে নিয়ে। একদিন রাতের বেলা সুমন ভাই যখন বিছানায় ঘুমাচ্ছিলেন, তার পাশেই বসেছিলেন সুমন ভাইয়ের বাবা অর্থাৎ মকবুল সাহেব এবং সুমন সাহেবের মা। হঠাৎ করেই সুমন ভাইয়ের বাবা মা দেখতে পায় সুমন ভাই ঘুম থেকে উঠে বসলেন এবং তার দিকে তাকিয়ে মোটা কণ্ঠে বলছে, এই ছেলেটাকে তো নিয়ে যাবই, এরপর তোদের পালা। ঠিক এই কথাটা বলেই সুমন আবার বিছানায় পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। সুমন ভাইয়ের বাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে তার চোখের সামনে এখন কি হলো। তার ছেলে তার সামনে যে ভয়েসে কথা বলেছে, এটা কোনোভাবেই তার ছেলের ভয়েস হতে পারে না। তাহলে কি হচ্ছে তার সাথে, কি হচ্ছে তার ছেলের সাথে? মকবুল সাহেব খুবই চিন্তিত হয়ে পড়েন এবং তিনি খুব ভয় পাচ্ছিলেন। হঠাৎ করেই সুমন ভাইয়ের বাবার মাথায় একটা ব্যাপার খুব সহজেই ধরা পড়ে। তিনি চিন্তা করতে থাকেন যে আমি এভাবে কেন চিন্তা করলাম না। সেটা হচ্ছে, এর আগেও সুমন ভাইয়ের মায়ের সাথে ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার ঘটেছিল। সুমনের সাথে যা ঘটছে সেটা কি ওরকমেরই কিছু? তাই পরদিন তিনি একজন আলেমের খোঁজ করা শুরু করেন এবং তিনি জানতেন একজন আলেম আছেন যিনি মোটামুটি এসব বিষয় নিয়ে কাজ করেন। তিনি সে আলেমকে খুঁজে বের করেন। পরদিন সে আলেম সাহেব সুমনদের বাড়িতে আসেন। সুমনদের বাড়িতে আসার পর তিনি যখন প্রথম সুমনকে দেখেন, দেখার পরে তিনি বলেন যে আপনার ছেলে তো বেশি দিন বাঁচবে না, তার উপর তো ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে সুমন ভাইয়ের বাবা সে আলেমকে জিজ্ঞেস করেন, কেন, কি হয়েছে আমার ছেলের? আমার ছেলে বাঁচবে না কেন? তখন সে আলেম সাহেব সুমন ভাইয়ের বাবাকে বলেন যে আপনি একটু শান্ত হন, আমি আপনাকে বলছি।
যে আপনার ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে সে খুবই শক্তিশালী একটা জিনের মাধ্যমে এই কাজ করেছে। এই জিনের সাথে বা এই জিনের শক্তির সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি একটা চেষ্টা করব। আমি চেষ্টা করে দেখতে চাই আমি আপনার ছেলেকে ভালো করতে পারি কিনা আল্লাহর রহমতে। তখন সেই আলেম সাহেব সুমনকে নিয়ে একটা রিচুয়ালে বসেন। বেশ কিছুক্ষণ সময় কাটবার পর সুমন ভাইয়ের ভেতর তার উপর ভর করা সেই জিন এসে হাজির হয়। সেই জিন হাজির হওয়ার পর সেই আলেম সাহেবের সাথে সেই জিনের অনেকক্ষণ যাবৎ তর্কাতর্কি চলতে থাকে। সেই কামিল লোকটা সে জিনকে বোঝাবার চেষ্টা করছিল যে তোর এখানে কোনো কাজ নেই, কেন শুধু শুধু এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস, চলে যা। কিন্তু সেই জিন কোনোভাবেই এখান থেকে যাবে না। সেই জিন আরো বলে যে সে ওয়াদাবদ্ধ, সুমনকে তার নিয়ে যেতে হবেই। সেই আলেম লোকটি তার যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু তিনি সফল হননি। তখন তিনি সুমন ভাইয়ের বাবাকে বলেন যে আমি আজকে চলে যাচ্ছি, আমি কালকে আবার আসবো। তখন সুমন ভাইয়ের বাবা তাকে বলেন যে আপনি চলে যাওয়ার পর যদি অবস্থা খারাপ হয় তখন কি করব? তখন সে আলেম লোকটা সুমন ভাইয়ের বাবাকে বলেন যে আপনারা আজকে ওকে একা ছাড়বেন না এবং বাসার বাতি বন্ধ করবেন না। এভাবে আরো কিছু দিক নির্দেশনা তিনি দিয়ে চলে যান এবং বলে যান যে তিনি আগামীকাল এই সময় আসবেন। আলেম সাহেব তার বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর তিনি তার যে ওস্তাদ তার সাথে দেখা করেন এবং তিনি সমস্ত ঘটনা সে ওস্তাদকে খুলে বলেন। পরদিন সময় মতো সে আলেম সাহেব তার সে ওস্তাদকে নিয়ে সুমন ভাইদের বাড়িতে আসেন। তারা দুইজনই সুমন ভাইকে নিয়ে তদবিরে বসেন। একটা দীর্ঘ বাকবিতণ্ডার পর এক পর্যায়ে তারা সফল হন। সে জিনটাকে তারা সুমন ভাইয়ের শরীর থেকে বের করতে সক্ষম হন। আলেম সাহেব এবং তার ওস্তাদ মিলে সুমন ভাইদের বাড়ির চারপাশ থেকে বেশ কিছু তাবিজ বের করেন এবং আরো অনেক এমন সব জিনিস বের করেন যা ছিল খুবই জঘন্য। সেগুলো বের করার পর তারা সেগুলো নষ্ট করে ফেলেন। এর কিছুক্ষণ পরই সুমন ভাইয়ের শরীরের তাপমাত্রা ধীরে ধীরে নেমে যাওয়া শুরু করে। সবাই বুঝতে পারে যে এখন হয়তো সেই প্রভাবটা কেটে গেছে, কারণ সুমনকে দেখেই মনে হচ্ছে সে এখন মোটামুটি সুস্থ। সুমন নিজেই বলে যে তার খুব ভালো লাগছে, তার মনে হচ্ছে তার শরীর থেকে একটা পাথর নেমে গেল। ছেলের মুখে এই কথা শোনার পর সুমন ভাইয়ের বাবা এবং মা খুবই খুশি হন। তারা মনে করেন যে শেষ পর্যন্ত হয়তো তারা এই সমস্যার হাত থেকে মুক্তি পেয়েছেন। সেই আলেম সাহেব এবং ওস্তাদ চলে যাওয়ার আগে সুমনকে এবং সুমনের পরিবারকে কিছু কাজ করতে বলে দিয়ে যায়। সেটা হচ্ছে তারা একটা নির্দিষ্ট দিন ধরে দিয়ে যায় এবং বলে যায় যে এই নির্দিষ্ট দিন পর্যন্ত সুমনকে এই বাসা থেকে দূরে কোথাও যেতে দেওয়া যাবে না এবং তার সাথে সব সময় একজন লোক থাকবে। এই কয়েকটা দিন যদি নির্বিঘ্নে কেটে যায় তাহলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। এই কথা বলে সেই হুজুরেরা চলে যান। সুমন ভাইয়ের বাবা মা যথাসাধ্য চেষ্টা করেছিলেন হুজুরদের কথা মতো সেই দিনগুলো সুমন ভাইকে সেফ রাখতে। হুজুরদের বলে যাওয়া সেই নির্দিষ্ট দিন শেষ হওয়ার পর সবাই বুঝতে পারে শেষ পর্যন্ত সুমন সুস্থ হলো। এরপর বেশ কিছুদিন আর কোনো ঘটনাই সুমনদের সাথে হয়নি। এরপরে একদিন সুমন তার নানা বাড়ি যায়। সুমনের দাদা বাড়ি আর নানা বাড়ি খুব কাছাকাছি। দুপুরবেলা সুমনের তার নানা বাড়িতে দাওয়াত ছিল। সে দুপুরবেলা নানা বাড়ি যায়, খাওয়া দাওয়া করার পর সে থেকে যায় এবং রাতের খাবার খাওয়ার পর সে নানা বাড়ি থেকে তার দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে একাই ফিরছিল। সে যখন রাস্তা ধরে হাঁটছিল হঠাৎ করে সে শুনতে পায় চিকন গলায় কেউ একজন বলছে, এই কই যাস? সুমন থমকে দাঁড়ায়। সে ঘুরে তাকিয়ে দেখে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং সেই বৃদ্ধ লোকটি তাকে কোশ্চেন করেছে
বৃদ্ধ লোকটিকে দেখার পর সুমন তাকে সালাম দেয় এবং সে বলে যে সে তার বাড়ির দিকে যাচ্ছে। সুমন লক্ষ্য করে সেই বৃদ্ধ লোকটা তার সালামের উত্তর দিল না। সালামের উত্তর না দিয়ে সেই বৃদ্ধ লোকটা তাকে আবার জিজ্ঞেস করলো, কোথায় যাস? তখন সুমন বলে যে সে তার দাদা বাড়ি যাচ্ছে। তখন সেই লোকটা সুমনকে বলে যে তার থাকার জায়গা নেই। সুমন কি তাকে তার সাথে নিয়ে যাবে? এই কথা শোনার পর সুমন একটু অবাক হয়। সে এই লোকটাকে চেনে না, জানে না এই লোকটাকে কেন সে বাড়ি নিয়ে যাবে। তাই সুমন সরাসরি সে বৃদ্ধ লোকটাকে বলে যে না, আমি তো আপনাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ আমি তো আপনাকে চিনি না। এই কথা বলেই সুমন তার বাড়ির দিকে উল্টো ঘুরে হাঁটা দেয়। কয়েক কদম দ্রুত হাঁটার পর সে যখন আবার মাথা ঘুরিয়ে তাকায় সে বৃদ্ধ লোকটিকে দেখার জন্য, সে অবাক হয়ে দেখে সেখানে কোনো লোক নেই। সুমন ভয় পেয়ে যায় এবং এই ভয় পাওয়ার পর সুমনের সবকিছু ওলট পালট হয়ে যায়। এই ভয় পাওয়ার স্মৃতিটুকুই তার মনে ছিল। এর পরে সে কি করেছে, তার সাথে কি হয়েছে, সে কিছুই মনে করতে পারে না। সেদিন রাতের বেলা সুমন কিন্তু তার বাড়িতে গিয়েছিল, পৌঁছেছিল, কিন্তু সে কি করছে, কার সাথে কথা বলছে, কি বলছে, কোনো কিছুই সে বলতে পারবে না। সে উন্মাদের মতো আচরণ করছিল। বাসার সবাই মনে করে কোনো একটা কারণে হয়তো সুমনের মেজাজ খারাপ, তাই তারা সুমনকে ঘাটায় না। সুমন তার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতের দিকে সুমন ভাইয়ের দাদি লক্ষ্য করেন যে সুমন ভাইয়ের ঘর থেকে চিকন গলায় গুনগুন 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 আওয়াজ হচ্ছে। সুমন ভাইয়ের দাদি কান খাড়া করে শোনার চেষ্টা করলেন কি কথা হচ্ছে, কে কথা বলছে, কিন্তু তিনি সেই ভাষাটা বুঝতে পারছিলেন না। এটা কোনো পরিচিত ভাষা না, কোনো একটা অপরিচিত ভাষায় সুমন ভাইয়ের রুম থেকে সেই ফিস ফিস গুনগুন শব্দগুলো হচ্ছিল। সুমন ভাইয়ের দাদি যখন দেখলেন যে তিনি আসলে বুঝতে পারছেন না ব্যাপারটা কি হচ্ছে, তখন তিনি সুমন ভাইয়ের বাবা এবং মাকে ডাক দেন। সবাই এসে যখন সুমন ভাইয়ের রুমে ঢোকে, তারা দেখতে পায় সুমন ভাই তার বিছানায় শুয়ে নিজের মনেই কি জানি বলছে, একটা অদ্ভুত ভাষায় বিভিন্ন শব্দ বলছে, কথা বলছে, কিন্তু তারা এক বর্ণ বুঝতে পারছেন না। সুমন ভাইয়ের বাবা যখন সুমন ভাইয়ের এই অবস্থা দেখলেন, তখন তিনি বুঝে ফেলেন যে এই কাজটার পেছনে কার হাত আছে। তার ছেলেকে আবারও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সুমন ভাইয়ের বাবা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি খুব দ্রুত তার বাসা থেকে বের হয়ে তার সেই চাচাতো ভাইয়ের বাসায় যায় এবং তিনি তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া শুরু করেন এবং বলতে থাকেন যে তারা যদি ভবিষ্যতেও এরকম কোনো কাজ করে তাহলে পুলিশ দিয়ে তিনি তাদের জেলখানার ভাত খাওয়াবেন। এভাবে তিনি বিভিন্ন কথা বলতে থাকেন। এক পর্যায়ে তার সেই চাচাতো ভাই অর্থাৎ সাত্তার নেমে আসে। সাত্তার নেমে আসার পর মকবুল সাহেব এবং সাত্তারের ভেতর প্রচন্ড ঝগড়া হয়। মকবুল সাহেব ঠিক করেন তিনি আজকে রাতেই মীমাংসা করবেন সবকিছু। তখন তিনি সেই এলাকার চেয়ারম্যানের কাছে যান। সেই গ্রামে মকবুল সাহেবই ছিলেন একমাত্র সরকারি চাকরিজীবী লোক, তাই তার গ্রামে মোটামুটি একটু সম্মান ছিল। তিনি যখন সেই চেয়ারম্যানের কাছে যান এবং বলেন যে তার এই চাচাতো ভাই তার ছেলের উপর শুধু ব্ল্যাক ম্যাজিক করতে করতে এই ছেলেটাকে প্রায় মৃত্যুর কোলে ঢলে দিচ্ছে, তার এই ছেলে কিছুদিন পর মারা যাবে। মকবুল সাহেব সেই চেয়ারম্যানকে বলেন যে এই আমার ছেলের অবস্থা আপনারা দেখুন, এটা একমাত্র কারণ হচ্ছে এই লোকটা আমার ছেলের উপর বা আমার ফ্যামিলির উপর ব্ল্যাক ম্যাজিক করছে একটার পর একটা, এবং সেটা আজকে কালকের না, অনেক বছর আগে থেকেই সেই কাজগুলো আমার ফ্যামিলির সাথে করে যাচ্ছে। সেই চেয়ারম্যান যখন সাত্তারকে জিজ্ঞেস করে যে সে এই কাজ করেছে কিনা, তখন সাত্তার পুরো বিষয়টাই অস্বীকৃতি জানায়। সে এই কাজ কখনোই করেনি, তার এই ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে তাই সে তার উপর দোষ দিচ্ছে। কিন্তু মকবুল সাহেব সে চেয়ারম্যানকে বলেন যে প্রথমে ও আমার স্ত্রীর উপর কালো জাদু করে, এরপর ও আমার এই ছেলেটাকে মারার চেষ্টা করছে। তখন সে চেয়ারম্যান বলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এমন একজন কবিরাজকে নিয়ে আসি। সে কবিরাজ আসার পরে তো আসলে বোঝা যাবে ঘটনা কি। সে কবিরাজ যদি বলে যে সাত্তার ব্ল্যাক ম্যাজিক করেছে, তাহলে সাত্তারকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
যেই কথা সেই কাজ। এক কবিরাজকে আনা হয়। সেই কবিরাজ আসার পর একটা রিচুয়ালে বসে। সেই রিচুয়ালে সুমনের উপর আসর করা সেই জিনকে হাজির করা হয়। সেই জিন আসার পর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে কেন এই ছেলেটাকে আসর করেছে বা তাকে কে পাঠিয়েছে, তখন সে জিনটা বলে যে তাকে কেউ পাঠায়নি। সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এই ছেলেটা যখন যাচ্ছিল তখন সে তার কাছে আশ্রয় প্রার্থনা করেছিল, কিন্তু এই ছেলেটা তার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই সে এই ছেলেটাকে আসর করেছে। তখন সবাই বুঝতে পারে এবং মকবুল সাহেব নিজেও বুঝতে পারেন যে তার এই চাচাতো ভাই অর্থাৎ সাত্তার অন্তত এবার ব্ল্যাক ম্যাজিক করেনি। কারণ এই কবিরাজ যে ঘটনার কথা বলেছে, সে জিনের কথা, এবং সে জিনকে হাজির করিয়েছে, সেক্ষেত্রে অবিশ্বাসের কোনো কথাই নেই। তখন সে কবিরাজ সুমনের উপর আসর করা সে জিনটিকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। জিনটি অতটা শক্তিশালী ছিল না। এই পর্যায়ে সুমন সুস্থ হয়ে গেলেও সামনে সে আরো কয়েকবার জিন দ্বারা পজেসড হয়। প্রায় কিছুদিন পরপরই তার এই সমস্যা দেখা দিত, এবং তার উপর যে একটা জিনই বারবার ভর করতো তা না, তার উপর বিভিন্ন সময় বিভিন্ন জিন এসে ভর করত। সুমন দুঃখ করে আমাদের আসিফ মোল্লা ভাইকে বলছিল যে তার মাঝে মধ্যে মনে হতো সে একটা হোস্ট বডিতে পরিণত হয়েছে, যে সবাই তার দেহটাকে ব্যবহার করছে, এসব জিন, এসব অশরীরী ব্যাপারগুলো। সুমন ভাইয়ের বাবা সিদ্ধান্ত নেন যে তার ছেলেকে তিনি আর এক মুহূর্ত তার এই গ্রামের বাড়ি রাখবেন না। তিনি তার ছেলেকে নিয়ে আসেন ঢাকায়, তার সেই কোয়ার্টারে। তারা সেখানে থাকা শুরু করে। তাদের জীবনে শান্তি বলে কিচ্ছু ছিল না। একদিন সুমন ভাইয়ের মা সুমন ভাইয়ের বাবাকে বলেন যে তার গ্রামের বাড়িতে যে জায়গা সম্পত্তি আছে, সেই জায়গা সম্পত্তিগুলো বিক্রি করে তারা যাতে ঢাকার আশেপাশে একটা জায়গা কিনে সেখানে বাড়ি করে থাকতে পারে, এটাই হবে তাদের জন্য সব থেকে ভালো। সুমন ভাইয়ের বাবা তার স্ত্রীর কথা মতো বাড়িতে চলে আসেন এবং তিনি তার বাবা মার সাথে বিষয়টা নিয়ে কথা বলেন। তখন সুমন ভাইয়ের দাদা দাদি সুমন ভাইয়ের বাবাকে বলেন যে হ্যাঁ বাবা, তুই তোর জায়গা সম্পত্তি বিক্রি করে ঢাকা চলে যা। তুই যেহেতু এখানে আসলেই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তুই আর এখানে আসিস না। তখন সুমন ভাইয়ের বাবা তার ভাগের যে জায়গা সম্পত্তি ছিল সেটা বিক্রি করে ঢাকায় একটা জমি রাখেন এবং সেখানেই তিনি একটা বাড়ি তৈরি করেন। আর এখানে সুমন ভাই তার জীবনের স্কুল কলেজগুলো ঢাকাতেই শেষ করেন এবং তিনি একটা পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়ে যান। আমরা সেই পাবলিক ভার্সিটির নামটি উল্লেখ করব না। সুমন ভাই তার যে হলে যে রুমে থাকতেন, সেই রুমে 4 জন থাকত। তার রুমের বাকি 3 জনের মধ্যে একজন ছিল নগেন। সে সনাতন ধর্মাবলম্বী এবং সে বা তার বাবা ছিল সবচেয়ে ধনী একজন ব্যক্তি। নগেন হিন্দু হওয়া সত্ত্বেও সুমন এবং তার অপর 2 বন্ধুর সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল। অনেকটা ভাইয়ের মতোই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায়। কোন একটা ছুটিতে নগেন প্রস্তাব দেয় তার সেই 3 বন্ধুকে যে তাদের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য। 3 বন্ধুও খুব খুশি হয়ে যায়। নগেন তার 3 বন্ধুকে নিয়ে চলে আসে তাদের বাড়ি। সুমনরা রাতের গাড়িতে রওনা দিয়েছিল, তাই তারা সকাল সকালই নগেনদের বাড়িতে এসে পৌঁছায়। নগেনদের বাড়িতে আসার পর তারা হালকা পাতলা নাস্তা করার পর চিন্তা করে কিছুক্ষণ বিশ্রাম নেবে। মনে মনে চিন্তা করেছিল তারা যে তারা একটু ঘুমিয়ে নেবে, কিন্তু সুমনের অপর যে 2 বন্ধু তারা বলে যে না, তারা এখন ঘুমাবে না। যেহেতু সকাল সকাল তারা এই গ্রামে চলে এসেছে, তারা পুরো জায়গাটা ঘুরে দেখবে। সুমনরা যখন ঘুরতে বেরোয় তখন তারা একটা বিষয় লক্ষ্য করে, সেটা হচ্ছে নগেনদের বাড়ির আশেপাশে জনবসতি নেই বললেই চলে। অনেক দূরে দূরে বাড়িঘর। নগেনদের বাড়ি থেকে 1/2 কিলোমিটার সামনেই দেখা যাচ্ছে একটা জঙ্গলের মতো জায়গা। সেই জঙ্গলের পাশে একটা পুকুর এবং ঠিক তার পাশে একটা খোলা মাঠ। জঙ্গলে ঘেরা সেই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল। তাই সুমনের বন্ধুরা ঠিক করে তারা সেই জায়গায় যাবে। তারা যখন সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়, তখন হঠাৎ করেই সুমন বুঝতে পারে তার আশেপাশে খারাপ কোনো এন্টিটি আছে।
এত বছরের অভিজ্ঞতাতে সে এটা পরিষ্কার বুঝতে পারছে এবং সে এটাও বুঝতে পারছে সে হয়তো কিছুক্ষণের মধ্যে আবার পজেসড হয়ে যাবে। পজেসড হওয়ার আগ মুহূর্তে তার ঠিক যে ধরনের একটা ফিলিংস হয়, ঠিক এখন একই ধরনের ফিলিংসটি হচ্ছে। তাই সে তার বন্ধুদের বলতে থাকে যে তোরা ওখানে যাস নাই, ওখানে মনে হচ্ছে খারাপ কিছু আছে। সুমনের এই 3 ফ্রেন্ড কিন্তু সুমনের এই সমস্যা সম্পর্কে জানে। জানার পরও সুমনের বন্ধু বান্ধব তাকে বলতে থাকে আরে কোনো সমস্যা হবে না, আমরা তো তোর সাথী আছি চল। নগেনেরই একটু বেশি আগ্রহ ছিল, সেই ব্যাপারটাকে একেবারে পাত্তাই দিল না। কিছুক্ষণ সামনে যাওয়ার পর তারা বুঝতে পারে তারা যেটা সামনে এসে দাঁড়িয়েছে এটা একটা শ্মশান। তার বন্ধুরা অবাক হয়ে যায়। নগেন জানতো এখানে শ্মশান আছে, সে তার বন্ধুদের ভয় পাইয়ে দেওয়ার জন্যই হোক আর সারপ্রাইজ দেওয়ার জন্যই হোক এই জায়গাটাতে নিয়ে এসেছে। জায়গাটা সুমনের ভালো লাগছিল না, কিন্তু তার অন্য বন্ধু বান্ধবেরা মিলে তারা সবাই ঠিক করে যে তারা এক সন্ধেবেলা এখানে আসবে, এখানে এসে চারপাশের দৃশ্য দেখবে। সুমনের বন্ধুরা দেখতে যাচ্ছিল সেই সন্ধ্যাবেলা এই শ্মশানে কোনো অশরীরী দেখতে পাওয়া যায় কিনা, কিন্তু সুমন তাদের বোঝাতে পারছে না যে সে প্রতিনিয়ত এসব দেখে অভ্যস্ত এবং সে জানে এগুলো যখন সামনে আসে তখন কি পরিমাণ ভয় লাগে, মানুষ কতটা ভয় পায়। তার এই বন্ধু বান্ধবেরা জানে না এবং সে তাদের বোঝাতেও পারছে না। তারা সেদিন সন্ধেবেলা সেখানে আসতে পারেনি, কিন্তু পরদিন ঠিকই সন্ধেবেলা তারা সেই শ্মশানে চলে যায়। সুমনের বন্ধু বান্ধবেরা যখন সেই শ্মশানের কাছাকাছি এসে পৌঁছায় তখন তারা দেখতে পায় সেই শ্মশানের মাঝখানে আগুন জ্বলছে। তারা বুঝতে পারে হয়তো কোনো লাশ পোড়াবার জন্য নিয়ে এসেছে। সুমন বারবার তার বন্ধুদের মানা করতে থাকে সেখানে যাওয়ার জন্য, কারণ সে প্রচন্ডভাবে খারাপ কিছুর অস্তিত্ব টের পাচ্ছিল। তার বন্ধুরা তার কথার কোনো গুরুত্বই দেয়নি। তারা ধীরে ধীরে সেই জায়গার উদ্দেশ্যে হাঁটতে থাকে। সেই শ্মশানের বর্ণনাটা যদি আমি আমার ভৌতিকতা লিসেনারদের দেই সেটা হবে অনেকটা এরকম। একটা প্রকাণ্ড দিঘির পাশে একটা বিশাল মাঠ, এই মাঠটাই হচ্ছে শ্মশান। মাঠের ঠিক অপর প্রান্ত থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল। সুমন এবং তার বন্ধুরা যখন হাঁটতে হাঁটতে সে দিঘির কাছে এসে দাঁড়ালো তখন তারা মোটামুটি সেই আগুনের উৎসটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। তারা দেখতে পাচ্ছে মাঝখানে একটা লাশ পুড়ছে এবং তার চারপাশে 3-4 জন লোক গোল হয়ে ঘুরছে। এই দৃশ্য দেখার পর নগেন একটু অবাক হয়, কারণ তার বাবা এই শ্মশান কমিটির সভাপতি এবং কেউ মারা গেলে প্রথমে তাদের বাড়িতেই খবর দেওয়া হয়, কিন্তু তারা এ ধরনের কোনো খবর পায়নি, অর্থাৎ কেউ যে মারা গেছে এ ধরনের কোনো খবর তাদের কাছে পৌঁছায়নি এবং তাদের অনুমতি ছাড়া এখানে তো আসলে লাশ পোড়াবার কথা না। নগেন আরেকটা বিষয় লক্ষ্য করে, সেটা হচ্ছে যেই রিচুয়ালে এই মরাটা পোড়ানো হচ্ছে সে এই ধরনের রিচুয়াল আগে কখনো দেখেনি। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে সে এরকম লাশ পোড়ানো প্রায় দেখেছে, এই চিতাদাহ সে প্রায় দেখেছে এবং সে এই রিচুয়াল সম্পর্কে জানে, কিন্তু এখন তার চোখের সামনে যে চিতাটা পুড়ছে এবং তার চারপাশে যে মানুষগুলো রিচুয়াল করছে এ ধরনের রিচুয়াল সে কখনোই দেখেনি এবং তারা যে মন্ত্র জপ করছে সেই মন্ত্র নগেন কোনো সময় শোনেনি। সুমন আর সুমনের বন্ধুরা সে দিঘির পাড়ে কিছু গাছের নিচে নিজেদের আড়াল করে এই বিষয়টা লক্ষ্য করছিল। তাদের এক ধরনের সন্দেহ শুরু হয়, আর সুমন তো পুরাটা আগে থেকেই জানে যে এখানে খারাপ কিছু হচ্ছে। তারা যখন লুকিয়ে পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল তখন হঠাৎ করেই তারা লক্ষ্য করে সেই 3-4 জন লোক যারা সেই চিতাকে কেন্দ্র করে ঘুরছে তাদের ভেতর থেকে একজন ঠিক তাদের দিকেই মনে হলো তাকালো এবং সে তাকিয়ে সেখানে দাঁড়িয়ে গেছে এবং সে এক দৃষ্টে তাদের দিকে তাকিয়ে আছে। সুমনরা বুঝতে পারছে না যে সে কি তাদেরকে দেখেছে। কিছুক্ষণ পর সেই লোকটার আশেপাশে থাকা আরো যে কয়জন লোক ছিল
তারাও দাঁড়িয়ে যায় এবং সবাই একসাথে সুমনরা যেখানে দাঁড়িয়ে আছে সেই দিকে তাকিয়ে থাকে। সুমনরা ভয়ে জমে যায়। হঠাৎ করে তারা লক্ষ্য করে তাদের মধ্যে থেকে একজন তাদের দিকে হাত উঁচিয়ে ইশারা করছে। তারা এতই ভয় পেয়ে যায় যে তাদের উল্টা ঘুরে দৌড় দেওয়ারও শক্তি থাকে না। তারা নড়াচড়ার করার কোনো শক্তিই পাচ্ছিল না। ঠিক সে সময় তারা যে গাছের নিচে দাঁড়িয়েছিল, সেই গাছের উপর থেকে কিছু একটা পাশের সেই দিঘির পানিতে পড়ে। ধুপ করে একটা শব্দ হয়। সুমন এবং তার বন্ধুরা তাকায় সেই পানির দিকে। তাদের কনসেন্ট্রেশন এখন সরে গেছে সেই পানির দিকে। তারা অবাক হয়ে গেল যে এত জোরে শব্দ করে কি পড়লো পানিতে। অন্ধকারের ভেতর তারা লক্ষ্য করে সে পানিতে সেই জিনিসটা কতক্ষণ নড়াচড়া করলো এবং টুপ করে ডুবে গেল। এই দৃশ্যটা দেখার পর তারা আবার যখন মাথা ঘুরিয়ে সে চিতার দিকে তাকায়, তখন তারা দেখতে পায় সেখানে কিচ্ছু নেই। একটু আগে সেখানে একটা মরা পোড়ানো হচ্ছিল। এই কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা এখন সেখানে কিচ্ছু দেখতে পাচ্ছে না। তারা অবাক হয়ে যায়। সুমন এতই ভয় পাচ্ছিল যে সে একা যে এখান থেকে চলে যাবে সেটাও তার পক্ষে সম্ভব ছিল না। তা না হলে সে এখান থেকে চলে যেত। সুমনের আগে সাথে যে আর দুই বন্ধু ছিল, তারা ঠিক করে যে তারা সেই জায়গায় যাবে, কারণ তারা নিজের চোখে দেখেছে যে সেখানে আগুন জ্বলছিল। সেখানে গিয়ে যদি সেই কয়লা টয়লা থাকে তাহলে বোঝা যাবে যে তারা যেটা দেখেছে সেটা সত্যি, আর যদি না থাকে তাহলে তো বোঝাই যাবে ব্যাপারটা অশরীরী। সুমন ওদের খুব মানা করে যে এটা দেখার কোনো দরকারই নেই, কিন্তু সেই দুই বন্ধু কোনোভাবেই রাজি হচ্ছিল না। আর নগেন ভীতু প্রমাণিত হবে এই ভয়ে কোনো কিছুই বলছিল না। তারা চার বন্ধু মিলে সেই জায়গায় যায়, যেই জায়গায় সেই চিতাটা জ্বলছিল। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে কিচ্ছু নেই। তার মানে তারা যেটা দেখেছে সেটা অবাস্তব, অশরীরী কিছু। এখন তারা মারাত্মক ভয় পেয়ে যায়। তারা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শ্মশানের একেবারে মাঝখানে। শ্মশানের এক পাশে হচ্ছে জঙ্গল, আরেক পাশে হচ্ছে সেই বিশাল দিঘি। তারা বুঝতে পারছে না তারা কোন দিক দিয়ে দৌড় দিবে এবং কোন দিক দিয়ে গেলে তাদের বিপদ হবে না, কারণ এখন তাদের মনে হচ্ছে তাদের চারপাশে অশরীরী বস্তু ঘোরাফেরা করছে। সুমন তার বন্ধুদের নিয়ে আতঙ্কে থরথর করে কাঁপছিল শ্মশানের সেই মাঝখানে। হঠাৎ করেই তারা বাতাসের শো শো শব্দ শুনতে পায়। জঙ্গলটা ছিল ঠিক তাদের পেছনে। তারা যখন পেছনে ঘুরে তাকায় তারা দেখতে পায় সেই জঙ্গলের কিছু একটা অংশে মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে, আর বাকি অংশগুলো একেবারে শান্ত। তারা আতঙ্ক নিয়ে সেই দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তারা দেখতে পায় একটা মহিষ সেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে। সেই মহিষটা দেখতে এত প্রকাণ্ড, যেটা দেখে তারা আতঙ্কে আঁতকে ওঠে এবং তারা তখনই আর নিজেদের ধরে রাখতে পারে না যখন তারা দেখতে পায় সেই মহিষটা তাদের দিকে দৌড়িয়ে আসছে। তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে যায়। চার বন্ধু তাদের জীবনে হয়তো এর থেকে ভয়াবহ দৃশ্য আর দেখেনি, তাই তারা চারজনই একসাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। এক পর্যায়ে যখন বাড়িতে খবর হয় যে নগেন এবং তার সেই তিন বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। তাদের কোথাও পাওয়া যাচ্ছিল না এবং গ্রামবাসীর এতটুকু ধারণাই ছিল না যে তারা শ্মশানে থাকতে পারে। কোন এক সময় কেউ একজন তাদের সাজেস্ট করে যে একবার শ্মশানটাও দেখে আসা উচিত। তারা যখন সেই শ্মশানে আসে তখন তারা দেখতে পায় সেই চার বন্ধু সেই শ্মশানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাদেরকে নিয়ে আসা হয় এবং তাদের মুখে যখন পানি ছিটিয়ে তাদের জ্ঞান ফেরানো হয়, তখন সেই চার বন্ধুই তাদের জ্ঞান ফেরার পর উঠে যে যেদিকে পারে সেদিকে দৌড় দেয় এবং বলতে থাকে বাঁচাও বাঁচাও। তখন গ্রামের লোকজন তাদেরকে ধরে থামায় এবং বলে যে আমরা এই গ্রামেরই লোক, তোমরা ভয় পেও না। সুমনরা চার বন্ধু নগেনদের বাড়িতে ফিরে আসে। নগেনের বাবা সবকিছু শোনার পর খুব রাগ করেন এবং তিনি নগেনকে বলেন যে নগেন, তুমি তো জানো যে এই শ্মশানটা খারাপ, তুমি কি তোমার বন্ধুদের এই কথা কিছু বলনি?
তখন সুমন এবং তার আর দুই বন্ধু বলে যে নগেন তাদের এই বিষয়ে কোনো কিছুই বলেনি। নগেনের এই অ্যাডভেঞ্চারের নেশায় তারা আজকে মরতে বসেছিল। তখন নগেনের বাবা বলে যে কিছুদিন আগেই এই শ্মশানের এক কোণে এক অপরিচিত ব্যক্তির লাশ পাওয়া গেছে। সেই লোক কোথা থেকে এসেছে, কেন এসেছে, কে মেরেছে, আজ পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর তোমরা সেখানে গেছো ভূত দেখতে রাত 10টার দিকে। নগেনের বাবা নগেনকে খুবই বকাবকি করেন, কারণ নগেন যদি তাদেরকে আগেই বলতো যে তাদের এখানে সমস্যা আছে, সেক্ষেত্রে তারা হয়তো সেখানে যেত না। সুমন বারবার তাদের বলছিল যে সে খারাপ কিছুর অস্তিত্ব টের পাচ্ছে, কিন্তু তখন তার বন্ধু বান্ধবেরা আসলে তার কথার কোনো গুরুত্ব দেয়নি। এরপর বেশ কিছুদিন সেই নগেনের বাড়িতে থাকার পর সুমন এবং সুমনের বন্ধুরা ঢাকায় চলে আসে। সুমনের সেই বন্ধুদের মধ্যে থেকে একজনের নাম ছিল আরিফ। ঢাকায় আসার পর আরিফ বেশ কিছুদিন জ্বরে ভোগে। এরপর আরিফ সুস্থ হয়ে যায়। এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত সুমন ভাইয়ের সাথে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এটা তার জন্য পজিটিভ, কারণ পুরোটা জীবনই তিনি বিভিন্ন অশরীরী এবং এই পজিশনের ভেতর দিয়ে কাটিয়েছেন। লাস্ট কয়েক বছর তিনি ভালো আছেন। সুমন ভাই আমাদের ভৌতিকতার লিসেনারদের কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি এই ধরনের সমস্যার মাঝখান দিয়ে আর না যান। আমরা সবাই তার জন্য দোয়া করব। এটাই ছিল সুমন ভাইয়ের ঘটনা। আসিফ মোল্লা ভাইকে অনেক ধন্যবাদ, তিনি এই অসম্ভব সুন্দর এবং দীর্ঘ একটা ঘটনা আমাদের জন্য সংগ্রহ করেছেন। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।